এক রাজবাড়ির সিন্দুক থেকে ধনরত্ন চুরি হয়ে যায় এবং তার মধ্যে ছিল একটি ঐতিহাসিক মুক্তোর মালা। তবে যাকে চোর বলে সন্দেহ করা হয় তাকে জেলেও ঢোকানো হয়। কিন্তু তারপর রাজবাড়িতে শুরু হয় একের পর এক হত্যা। এখন প্রশ্ন হচ্ছে এই, অপরাধী যদি জেলেই থাকে তাহলে হত্যাগুলো করছে কে? নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। আমাদের আজকের গল্পের নাম সিন্দুক উধাও রহস্য। গল্পটি লিখেছেন প্রমথনাথ বিশি। গল্প পাঠে রয়েছে শুভ, শুভম, রাজ চট্টোপাধ্যায়, চন্দন এবং আমি অপূর্ব। পোস্টার ডিজাইন করেছে অর্কজিৎ। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এই রকম গোয়েন্দা গল্প ও অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। পঞ্চানন হঠাৎ এমন চিঠি লিখতে গেল কেন? তাও আবার পুলিশের হাজত থেকে? কিছুতেই বুঝতে পারছি না। পুলিশ তাকে কেন ধরবে? চুরি ডাকাতি তার পক্ষে তো সম্ভব নয়। সে ধনী, সরকার বিরোধিতাও অসম্ভব। সে ভালো মানুষ। তবে আর কি হতে পারে? অনেকক্ষণ চিন্তার পরেও কোনো হদিশ করতে পারলাম না। ভাবলাম অনির্বাণের কাছেই যাওয়া যাক। পঞ্চানন আমাদের দুজনেরই বন্ধু। স্কুল থেকে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শেষ পর্যন্ত আমরা একসঙ্গেই পড়েছি। উঠব ভাবছি, এমন সময় দরজা খুলে দেখা গেল প্রবেশ করলো স্বয়ং অনির্বাণ রায়। এসো এসো এসো, তোমার কথাই ভাবছিলাম। এসেছো, ভালোই হয়েছে, নতুবা আমাকেই যেতে হতো তোমার কাছে। পঞ্চানন পুলিশের হাজত থেকে চিঠি লিখে অবিলম্বে দেখা করতে বলেছে। তোমাকেও স্মরণ করেছে। দেখো তো। তার চেয়ে তুমিই পড়ো, আমি শুনছি। পাঠকের চেয়ে শ্রোতা হিসেবে আমি বেশি নির্ভরযোগ্য। এই বলে সে গরম চাদরখানা টেনে নিয়ে জমিয়ে বসল। এমন সময় গুপি দু পেয়ালা গরম চা নিয়ে ঢুকল। গুপি অনেকদিনই আমার কাছে আছে। কখন চা জোগাড় করতে হবে সে জানে। নাও পড়ো। ভাই জগবন্ধু, পুলিশ হাজত থেকে আমার এই চিঠি পেয়ে নিশ্চয়ই তুমিও অবাক হয়ে যাবে। কাল যখন আমাকে গ্রেপ্তার করলো আমিও কম অবাক হইনি। রাজার উত্তরাধিকারী হয়ে কিনা আজ আমি চুরির অপবাদগ্রস্ত। সব কথা লিখবার সময় নেই। এরই মধ্যে কোথাও একটা মস্ত ভ্রান্তি বা রহস্য আছে বলে আশঙ্কা। তুমি উকিল, সহজেই জামিন হতে পারবে। অন্য পরামর্শেরও দরকার। তাছাড়া যদি হাতের কাছে পাও অনির্বাণকেও এনো। পরের দায় বহন করাই তার পেশা। এক্ষেত্রে দায়টাও গুরুভার। ইতি পঞ্চানন রায়। চা শেষ হয়ে গিয়েছে। চুরুট ধরিয়ে অনির্বাণ জ্বলন্ত চুরুট প্রায় তার নিত্য লক্ষণ। বন্ধুরা ঠাট্টা করে বলে সার্থক নামা। কি বুঝলে? বুঝবার মতো তো কিছুই নেই চিঠিতে। তবে এ কথা নিশ্চয়ই যে পঞ্চাননের পক্ষে চুরি ডাকাতি করা আর দিনের বেলায় অমাবস্যার চাঁদ দেখা দুটোই সমান সম্ভব। খুব সম্ভব ওর কথাটাই ঠিক। কোথাও একটা মস্ত ভ্রান্তি বা রহস্য আছে। এখন কি করবে? যাব। এই বলে সে উঠে দাঁড়ালো। গুপিকে ট্যাক্সি ডাকতে বলে দুজনেই নিচে দাঁড়ালাম। অল্প প্রয়াসেই পঞ্চাননের সঙ্গে সাক্ষাৎ হলো। আমি উকিল। পুলিশে উকিলে একটা অলিখিত সন্ধি রয়েছে। অনির্বাণকে নিয়ে হাজতে ঢুকতেই দেখলাম একটা বেঞ্চির একান্তে পঞ্চানন উপবিষ্ট। চোখ মুখ ম্লান, গায়ের কাপড় এক রাত্রি হাজতবাসেই মলিন। বেশ বুঝতে পারা গেল সারা রাত সে ওইভাবেই বসে কাটিয়েছে। আমাদের দেখে তার চোখে মুখে ভরসার ভাব ফুটে উঠল। বলল, আমি জানতাম তোমরা নিশ্চয়ই আসবে। আসবো না এমন সম্ভাবনাও ছিল কি? তিনজনেই জানালার কাছে গিয়ে দাঁড়ালাম, কারণ লকআপে আরও 2-3 জন লোক ছিল। একটু নির্জনতা আবশ্যক। চুপ করে থাকলেই অস্বস্তির ভাব প্রবল হয়ে উঠবে। তাই ভূমিকা না করেই একেবারে ঘটনার বিবরণের মধ্যে গিয়ে পড়লাম। কি ব্যাপার বলো তো? লকআপে ধূমপানের নিয়ম না থাকায় অনির্বাণ এখন নিতান্ত নির্বাণ নীরব শ্রোতা মাত্র। পঞ্চানন আরম্ভ করল। ব্যাপারটা কিছুই জানি নে। হঠাৎ পরশুদিন বাসায় পুলিশ এসে উপস্থিত। বলে রংপুর থেকে গ্রেপ্তারির পরোয়ানা এসেছে। কি চার্জ? দারোগা বলল জানি না। আমি জামিনে খালাস চাইলাম। দারোগা বলল নন বেলেবেল ওয়ারেন্ট, জামিন চলবে না।
তখন একটুখানি সময় চেয়ে নিয়ে তোমাকে চিঠিখানা লিখে ডাক দিলাম। তারপর এই এখন যেমন দেখছো সেইভাবেই বসে আছি। অনির্বাণ বলল, তুমি থাকো তো রংপুরে। রংপুর জেলার তাহেরগঞ্জে। কলকাতায় কদিন এসেছো? 5-6 দিন। বেশ বুঝতে পারা যাচ্ছে ওয়ারেন্ট আমার পিছু পিছু রওনা হয়েছে। ওখানে থাকতে কিছু বুঝতে পারোনি? কিছুমাত্র না। কিছুমাত্র নয়? একেবারে তাকে গম্ভীর ও চিন্তান্বিত দেখা গেল। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, দেখো, সত্যি বলতে কি কিছুকাল থেকে একটা কেমন যেন রহস্যের মতো অনুভব করছিলাম। কিরকম? খুলে বলো তো। খুলেই যদি বলতে পারবো তবে আর রহস্য বলতে যাব কেন। তবে আমার পারিবারিক বিবরণের একটা খসড়া দেওয়া আবশ্যক। এবারে আমি বললাম, আমি মোটামুটি সবই জানি, অনির্বাণ অল্পই জানে, তাকেই বলো। আমার অজানা কিছু থাকলে ওর কাছ থেকে জেনে নেব। কিন্তু তুমি চললে কোথায়? তোমার জন্য কিছু সন্দেশ নিয়ে আসি। কাল থেকে যে খাওয়া হয়নি সেটা বুঝতেই পারছি। সেই সঙ্গে 2 গোটা ডাব এনো। একটা এখন খাবো আর একটা থাকবে। পাঠককে স্মরণ করিয়ে দেওয়া আবশ্যক যে এই ঘটনা সন্দেশ নিয়ন্ত্রকের অনেক আগের, ইংরেজ আমলের। পঞ্চাননকে খাইয়ে জামিনের দরখাস্ত করতে গিয়ে শুনলাম যে এখানে জামিন পাওয়া যাবে না। রংপুরের পুলিশের কাছে সে গ্রেপ্তার হয়েছে। কলকাতা পুলিশ তাকে পাঠিয়ে দেবে রংপুরে। সেখানে ম্যাজিস্ট্রেটের ইচ্ছে হলে তবে জামিন দিতে পারেন। আরও জানতে পেলাম যে পঞ্চাননের বিরুদ্ধে চার্জ গুরুতর, চুরির চার্জ। তাহেরগঞ্জে রাজা বাহাদুরের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয়ারলুম ও মতির হাড় চুরির অভিযোগ। পঞ্চাননকে গ্রেপ্তার করতে যখন পরোয়ানা নিয়ে গিয়েছিল তখনই তার এই খবর জানবার কথা। হয়তো সে জেনেছিল, কিন্তু লজ্জায় আমাদের বলতে পারেনি। নয়তোবা গ্রেপ্তারি পরোয়ানা দেখেই এমন হতবুদ্ধি হয়ে গিয়েছিল যে চার্জ জিজ্ঞাসা করবার কথা মনেই ছিল না। কিংবা এমনটা হওয়াও অসম্ভব নয়। হঠাৎ বিভ্রাটের মধ্যে পড়ে সব ভুলে গিয়েছে। যাই হোক, এখানে আর করণীয় কিছুই ছিল না। পঞ্চাননকে খবর পাঠিয়ে দিলাম যে এখান থেকে জামিন পাওয়া যাবে না, তাকে রংপুরে যেতে হবে। আমরাও রংপুরে যাব বলে রওনা হলাম। হয়তো একই গাড়িতেই যাব। আরও জানালাম যে আমরা গিয়ে একেবারে তাহেরগঞ্জের রাজবাড়িতে গিয়ে উঠব। যা করবার সেখান থেকেই করতে হবে। তাহেরগঞ্জের রাজবাড়ি আমাদের একেবারেই অপরিচিত নয়। আগে বার 2-1 পঞ্চাননের সঙ্গেই গিয়েছি। বাড়িতে ফিরতে প্রায় সন্ধে হয়ে গেল। অনির্বাণকে বললাম, এখন বাড়িতে যেও না, এখানেই খেয়ে নাও। আজ রাত্রে নর্থ বেঙ্গল এক্সপ্রেসে রওনা হতে হবে। গাড়িতে নিরিবিলি বসেই শুনবো যে পঞ্চাননের সঙ্গে কি কথা হয়েছিল তোমার। যথাসময়ে শিয়ালদা স্টেশনে এসে 2nd ক্লাসের কামরায় উঠে পড়লাম দুজনে। ভাগ্যক্রমে গাড়িখানা ফাঁকাই ছিল। পঞ্চাননকে পুলিশ নিয়ে এলো কিনা সেটা বুঝতে পারলাম না। গাড়ি ছেড়ে দিলে অনির্বাণকে বললাম, এবার বলো তোমার সাথে কি কথা হলো। তুমি বোধহয় লক্ষ্য করেছ আমি এতক্ষণ বেশি কথা বলিনি। তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু কেন? তুমি অবশ্য কম কথার মানুষ, কিন্তু এত বেশি নীরবতা তোমার স্বভাব সিদ্ধ নয়। নিতান্ত মিথ্যে বলনি জগবন্ধু। পঞ্চানন সমস্ত ঘটনা বিবৃত করে মন্তব্য করেছিল যে মস্ত একটা রহস্যের জালে সে ধরা পড়েছে। এই গ্রেপ্তারি পরোয়ানা তাঁরই একটা মোটা সুতো। রহস্য কথাটা আমি থাকতে একবার বলেছিল। তোমার কাছে বিস্তারিত আর কি বলল? তবে শোনো, তুমি তো জানোই যে পঞ্চানন রাজা বাহাদুরের উত্তরাধিকারী দত্তক পুত্র। ভাই অনির্বাণ, এই সমস্ত কথাই আমি জানি। নতুন যদি কিছু থাকে তাহলে বলো। নেহাত মন্দ বলনি। সে যাই হোক, যদি জানো তো আর একবার জানতে তো আর বাধা নেই। বারবার শুনতে শুনতে রহস্য কিছুটা ফিকে হয়ে আসতে পারে। বরঞ্চ আমিই বলি, ওর পারিবারিক অবস্থা তোমার থেকে আমিই ভালো জানি। তুমি দেখো পঞ্চানন যা বলেছে তার সঙ্গে কোথাও কোনো গরমিল হয় কিনা। বেশ, তাই হোক। তুমি বলো, আমি চেক করছি। আমি আরম্ভ করলাম। তাহেরপুরের রাজা বাহাদুর কৃষ্ণবিলাস, অপুত্রক, মৃতদার ও বৃদ্ধ। বৃহৎ ভূসম্পত্তির উত্তরাধিকারী না থাকায় দরিদ্র এক বাল্যবন্ধুর পুত্র পঞ্চাননকে পোষ্যপুত্র রূপে গ্রহণ করেন। আইনত সেই উত্তরাধিকারী বটে, আর কেবল আইনতই উত্তরাধিকারী নয়,
রাজা বাহাদুরের সমস্ত স্নেহপুত্রেরও সে অধিকারী। রাজবাড়িতে তার সুখ ও সম্মানের কোনো অন্ত নেই। সুখ রাজা বাহাদুরেরও কাছে, সম্মান আত্মীয় স্বজন এবং কর্মচারীদেরও কাছে। সবাই জানে পঞ্চানন হচ্ছে ভাবি মালিক ও রাজা বাহাদুর। ওই পদবিটা ওদের উত্তরাধিকারী সূত্রেই চলে। কেমন, ঠিক হচ্ছে কি না? বলে যাও। সবাই প্রসন্ন মনে পঞ্চাননকে গ্রহণ করেছেন। কেনই বা না করবে? চেহারায় ও স্বভাবে সে যে সম্মানের যোগ্য। এদিকে রাজা বাহাদুরেরও ক্রমক্রমে স্থাবর ও অস্থাবর সমস্ত সম্পত্তি তাকে বুঝিয়ে দিতে লাগলেন। পুরুষানুক্রমে তাদের সঞ্চিত সোনাদানা, অলংকার, তৈজস, হিরে, জহরত এসব প্রচুর রয়েছে। আকবরী মোহর থেকে কুইন ভিক্টোরিয়ার মোহর, তার সংখ্যাও বড় কম নয়। রাজা বাহাদুরের ব্যাংকের উপর আদৌ বিশ্বাস নেই। সমস্তই থাকে রাজবাড়ির চূড়া কুঠুরিতে। কেমন, অবিকল হচ্ছে তো? হচ্ছে, তবে এখনো আসল দুটি প্রসঙ্গই বাকি। দুটো কোথায়? একটা তো জাহাঙ্গীরের দত্ত সেই মতির মালা, সেটাও দেখেছে পঞ্চানন। সেটা দেখিয়ে রাজা বাহাদুর বলেছেন, বাবা পঞ্চানন, এই শিরোপাই তাহেরগঞ্জের রাজ পরিবারের বুনিয়াদ। কতদিন আমি স্বপ্ন দেখেছি, মহাপুরুষ বলেছেন যতদিন এটা পুরুষানুক্রমে চলবে, হস্তান্তর হবে না, ততদিন এই পরিবারের মান, সম্মান, ঐশ্বর্য অক্ষুণ্ণ থাকবে। অন্য কারোর হাতে গেলেই ধ্বংস শুরু হবে এই তাহেরগঞ্জের রাজ পরিবারের। অনির্বাণ, এসব কথা তুমিও শুনেছ, আমিও শুনেছি পঞ্চাননের মুখে। তোমার থেকে আমাকেই বেশিবার শুনতে হয়েছে। আমার পাশেই তার তক্তপোষ ছিল। আরেকটা প্রসঙ্গ বাদ দিলে, দেওয়ানজির কথা। ঠিক মনে করিয়ে দিয়েছ, বুড়ো দেওয়ানজি। হ্যাঁ, সেই বুড়ো দেওয়ানজি পঞ্চাননের উপর আদৌ সন্তুষ্ট নন। পঞ্চানন বলে গোড়া থেকেই অসন্তুষ্ট ছিলেন, আর এখন রীতিমতো প্রতিকূল হয়ে উঠেছেন। কেন, কিছু অনুমান করতে পারো কি? পঞ্চানন কি কিছু অনুমান করতে পারেনি? দেখো, পঞ্চানন খুবই সহজ সরল মানুষ, ওর মনে কিছুই আসেনি। তবে ওর দিক থেকেও তো দু চারজন আছে, তারা ওকে দেওয়ানজির অসন্তোষের কারণ ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছে। দেওয়ানজি হচ্ছেন রাজা বাহাদুরের পিস্তত ভাই, নিকট সম্বন্ধ, বয়সে কিছুটা বড়। রাজা বাহাদুর অপুত্র, গত হলে তারই সম্পত্তি পাওয়ার কথা। হঠাৎ দত্তক পুত্র হিসেবে পঞ্চানন এসে পড়ায় সেই আশাটাই তার ছাই পড়েছে। তিনি নাকি দত্তক গ্রহণের বিরুদ্ধে অনেকদিন বুঝিয়েছেন রাজা বাহাদুরকে। ওদিকে আবার জ্ঞাতিদের মধ্যে যাদের আক্রোশ দেওয়ানজির ওপরে, তারা রাজা বাহাদুরকে দত্তক নিতে উৎসাহ দিয়েছে। অনেককাল ধরেই কি করি চিন্তা করতে অবশেষে দত্তক গ্রহণ করেছিলেন তিনি। তাই বলো? এ কথা জানতাম না। এমন ক্ষেত্রে তো রাগ হতেই পারে দেওয়ানজির। তাহলে এই হলো গিয়ে রহস্য। যাই হোক, এর মধ্যে আর কি কোনো রহস্য আছে? এ তো মানব স্বভাবে নিত্য ধর্ম। মুখের গ্রাস ছুটে গেলে কারি না রাগ হয়। কিছুক্ষণ কোনো কথা না বলে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে রইল অনির্বাণ। বাইরের অন্ধকার রেলপথে দুধার অস্পষ্ট জঙ্গলের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ জোনাকি জ্বলছে আর নিভছে। দুজনেই নীরবে বসে আছি। হঠাৎ অনির্বাণ বলল, কি ভাবছো বলবো? বলো দেখি। সেবার পঞ্চাননের সঙ্গে এই রাতের গাড়িতেই তাহেরগঞ্জে গিয়েছিলাম, সেই কথা। ঠিক ধরেছ। বুঝলে কি করে? অতি সহজ, অ্যাসোসিয়েশন অফ আইডিয়াস। সে রাতেও এমনই জোনাকির চমট আর পাট পচা গন্ধ ছিল। আজকের অভিজ্ঞতায় সেই দিনের স্মৃতিটা মনে পড়ে গিয়েছে। বোধ হয় তাই, কিন্তু এখন মনস্তত্ত্ব থাক। পঞ্চাননের রহস্যের কথা বলো। আরে সেটাও তো একটা মনস্তত্ত্বের ব্যাপার। কিরকম? পঞ্চাননের ধারণা হয়েছে কিছুদিন থেকেই, তা বছরখানেক তো হবেই, ও যেন একটা রহস্যের মধ্যে বাস করছে। রাজবাড়ির অসংখ্য ঘর অধিকাংশই খালি পড়ে থাকে। রাজবাড়ি আমার দেখা আছে, বিশদ বর্ণনার প্রয়োজন নেই। আছে, নতুবা বাজে কথা বলতাম না। ও যে মহলে সই, সেখানে ওর পুরাতন খানসামা হারান ছাড়ার কেউই থাকে না। সে ঘরটা আমার বেশ মনে আছে। সেবারে পাশের ঘরেই তো আমাকে শুতে দিয়েছিল। সে ঘরটা যখন মনে আছে, তখন নিশ্চয়ই মনে আছে যে তার 3 দিকে 3টে টানা বারান্দা। ও বর্ণনা বাদ দাও। যেখানে চেয়ার পেতে 3 জনে অনেক রাত পর্যন্ত বসে থাকতাম, তুমি চুরোট টানতে
আর রাজবাড়ির পরিত্যক্ত জীর্ণ মহলগুলোর দিকে তাকিয়ে উদ্ভট কল্পনার জাল গুনতে। আশঙ্কা হচ্ছে পঞ্চাননের বিবরণটাও আমার কাছে অদ্ভুত মনে হবে। উদ্ভট হলে সেটা অবশ্যই মনে হবে, কিন্তু প্রকৃত ব্যাপারটা কি সেটা আগে শুনি। পঞ্চানন বলে মাঝরাতে ঘুম ভেঙে গিয়ে অনেকদিন সে দেখেছে একটা ছায়ামূর্তি ঘুরে বেড়াচ্ছে ওই বারান্দা দিয়ে। এবারে ভূতের গল্প আরম্ভ করলে? ভুলে যাচ্ছ কেন? এ আমার বানানো নয়, ওরই কথিত বিবরণ। পঞ্চাননের কি তাহলে ধারণার ছায়াটা ভৌতিক? ভৌতিক কি অভৌতিক তা কিছুই জানি না, যা দেখেছে তাই বলেছে। কি দেখেছে শুনি? একটা ছায়ামূর্তি প্রায় নিঃশব্দ পদসঞ্চারে সেই বারান্দা দিয়ে ঘুরে বেড়ায়, 2-3 পাক দিয়ে আবার চলে যায়। এমনটাও তো হতে পারে যে রাজবাড়ির রাত পাহারা। আমারও সেই সন্দেহ হয়েছিল। পঞ্চানন বলেছিল রাত পাহারা আছে বটে, তবে তাদের মহলে আসবার হুকুম নেই। ভূত যদি না হয় মানুষ, কটাই বা মানুষ রাজবাড়িতে? চিনতে পেরেছে কিনা জিজ্ঞাসা করেছিলে? করেছিলাম। সে বলে জ্যোৎস্না রাতে দেখেনি, দেখেছে অন্ধকার রাতে, তখন চিনতে পারেনি। তবুও তো একটা আন্দাজ থাকতে পারে। লম্বা কিরকম? সে বলে দেওয়ানজির মতো লম্বা। রাজা বাহাদুরের মতোই বা নয় কেন? দুজনের মাথায় তো সমান সমান। পাগল হলে জগবন্ধু, রাজা বাহাদুর আসতে যাবে কেন? তবে দেওয়ানজি বা আসতে যাবেন কেন? সে তো দেওয়ানজি বলেনি, বলেছে তার মতো লম্বা। আর কি বলেছে শুনি? একদিন সেই মূর্তি তার ঘরে ঢুকেছিল। দরজা খোলা ছিল? সামনের দিকে দরজাটা বন্ধ করবার ভার হারানের উপরে। দরজা বন্ধ করে দিয়ে হারান পাশের দরজা দিয়ে বাইরে বেরিয়ে যায় আর একটা ঘরে, যেখানে সে শোয়। হারানকে ডাকলে শুনতে পায়? শুনতে পায়, দরকার হলে কখনো কখনো ডাকে। তবে ছায়ামূর্তির প্রবেশে সে এমন হতভম্ব হয়ে গিয়েছিল যে হারানকে ডাকবার কথা তার মনে হয়নি। তাছাড়া মূর্তি প্রবেশ করেই তারপর বেরিয়ে যায়। তুমি বলতে চাও যে ঘরে একটা লোক ঢুকলো আর কেউই চিনতে পারলো না? যদি অচেনা লোক হয়। রাজবাড়িতে গভীর রাতে অচেনা লোক আসবে কোত্থেকে? আর চেনা লোককেই কি সব সময় অন্ধকারে চিনতে পারা যায়? জগবন্ধু, তুমি বাবলা গাছ আর আম গাছ দুই চেনো, বলো তো দেখি ওই বাইরে ওইগুলো কি গাছ? এটাই কি তাহলে রহস্য? প্রায়। তার মানে আরও আছে? আছে, তবে এখন আর নয়। ঘুমের ঝোঁকে বলতে গেলে সবই গুলিয়ে যাবে। অনেক রাত হয়েছে, এবার শুয়ে পড়ো। আমারও ঘুম পাচ্ছিল, শোয়ার উদ্যোগ করছি, এমন সময় ছমছম ঝংকার তুলে গাড়িটা পদ্মার পুলে উঠে পড়ল। ভোরবেলা ঘুম ভাঙতে দেখি পার্বতীপুরে স্টেশনে থেমেছে। গাড়ি বদলে ব্রাঞ্চ লাইনের গাড়িতে উঠতে হবে। তাড়াতাড়ি দুজনে নেমে পড়লাম। নামতেই দেখি পাশের এক ইন্টার ক্লাস থেকে 55 নামছে, সঙ্গে একজন পুলিশ ইন্সপেক্টর আর 2জন কনস্টেবল। তারাও গাড়ি বদলাবে রংপুরের লাইনে। শিয়ালদায় 55কে চোখে পড়েনি। 55-এর কাছে গেলাম। ব্রাঞ্চ লাইনে গাড়ি ছাড়তে দেরি আছে, চা খেয়ে নেওয়া যেতে পারে। ইন্সপেক্টর 55-এর মর্যাদা জানে, কাজে যখন বললাম, ইন্সপেক্টর 55 আমরা চা খাই, কি বলো, আপত্তি আছে? সে বলল, বেশ তো, খান না, আমরাও এই অবসরে চা খেয়ে নিই। তারা 3জনে চায়ের দোকানে চলে গেল। আমরা 3জনের জন্য চা নিয়ে নিরিবিলি একখানা বেঞ্চির ওপর গিয়ে বসলাম। আমি বললাম, রাতে ঘুম হয়েছিল? 55 বলল, বর্তমান অবস্থায় যতটা সম্ভব তার বেশি নয়। তারপরে একটু থেমে বলল, তোমরা যে সঙ্গে এসেছো এটাই একটা মস্ত বড় ভরসা। জ্বলন্ত চুরুট মুখ থেকে নামিয়ে অনির্বাণ বলল, কালকেই তো কথা হয়েছিল আমরা আসবো আর তাহেরগঞ্জ যাব। দেখা যাক রাজা বাহাদুরের মন নরম হয় কিনা। রাজা বাহাদুর সহজেই রাজি হবেন, হয়তো দেওয়ানজিকে নিয়ে। তুমি কি মনে করো তোমার গ্রেপ্তারের পেছনে দেওয়ানজির হাত আছে? 16 আনা? কিন্তু রাজা বাহাদুরের অমতে নিশ্চয় হয়নি। তিনি এখন দেওয়ানজির হাতের পুতুল। তার কি স্বার্থ? তিনিই জানেন। তোমরা যদি আশা করে থাকো তার মন গলাতে পারবে, তবে কিন্তু তোমরা ভুল। তোমাদের ভুল ভাঙতে কিন্তু দেরি হবে না, বলে রাখলাম। আগে তো যাই, তারপর দেখা যাবে। আচ্ছা, ওখানে কি কারো সাহায্য পেতে পারি? দেখো, একসময় অনেকেই আমার পক্ষে ছিল, এখন বোধ করি কেউই নেই। তবে গুপি বাবুকে বিশ্বাস করতে পারো, তিনি আমাকে কখনো ত্যাগ করবেন না। গুপি বাবুটিকে?
গোপীবাবু আমার গাঁয়ের লোক, আমার সঙ্গেই রাজবাড়িতে এসে কাজ নিয়েছেন। আমাকে বাল্যকাল থেকেই জানেন তিনি। তার পুরো নামটি কি? পুরো নাম বললে কেউ চিনবে না, গোপীবাবু বলেই সকলে জানে। কিন্তু তোমরা কি করবে ভাবছো? প্রথমে জামিনের চেষ্টা করব। জামিন কে হবে? ধরো রাজা বাহাদুর। তিনি যদি হবেন তবে গ্রেপ্তার হলাম কেন? ধরো গোপীবাবু। তাঁর এমন কোনো মর্যাদা নেই যে জামিন হতে পারেন। তাছাড়া তিনি রাজ সরকারের কর্মচারী, রাজার বিরুদ্ধে যাবেন কেন? আচ্ছা, আমরা দুজনে যদি জামিনে দাঁড়াই? তোমাদের সেখানে চেনেটাকে? তবে? তবে আর কি, হাজতবাস। ওসব চেষ্টা করে লাভ নেই। তোমরা বরং প্রথমে গিয়ে আমার বিরুদ্ধে চার্জটা কি সেটা জানতে চেষ্টা করো। তারপরে কাজটা যে আমার পক্ষে অসম্ভব সেটা রাজা বাহাদুরকে বোঝাতে চেষ্টা করো। তবে দেওয়ানজির সম্মুখে হলে সেটা পেরে উঠবে না কিন্তু। রাজা বাহাদুরকে একলা পাবো তো? খুব আশা নেই। দেওয়ানজি বা তার লোক সর্বদাই ঘিরে থাকবে রাজা বাহাদুরকে। যাচ্ছ তো, কিরকম অভ্যর্থনা পাবে সেটা বলতে পারছি না। সেবার তো ভালোই পেয়েছিলাম। সেবারে যে উত্তরাধিকারীর বন্ধু, এবারে বন্ধুর আসামি, বুঝতেই পারছো প্রভেদটা অনেক। ইন্সপেক্টর কাছে এসে দাঁড়ালো। এবারে গাড়ি ছাড়বো। পঞ্চানন ও আমরা দুজন আলাদা আলাদা গাড়িতে উঠলাম। গাড়ি ছেড়ে দিল। কিছুক্ষণ পরে তারা রংপুর স্টেশনেও নেমে গেল। আর তারও কিছুক্ষণ পরে আমরাও স্টেশনে নামলাম। এখান থেকে তাহেরগঞ্জ যেতে হয়। পাকা সড়ক আছে, ঘোড়ার গাড়িও পাওয়া যায়। তাহেরগঞ্জের রাজবাড়ি মস্ত এক ব্যাপার। বাড়ি ঘিরে গড়খাই। গড়খাই বরাবর ঘুরে এলে প্রায় মাইল দেড়েক তো হবে। গড়খাইয়ের পরে প্রাচীরের ঘের। প্রাচীর অনেক জায়গায় ভগ্ন। চারিদিকে 4টে দেউড়ি ছিল। এখন কেবল পূবের দিকে দেউড়িটাই ব্যবহার করা হয়। বাকিগুলো ইট গেঁথে বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে দেউড়ির সামনে খড়গায়ের উপরে ইটের পুল। গাড়ি পালকি যেতে বাধা নেই। রাজবাড়ির চারিদিকে খোলা মাঠ। উত্তরের দিকে কিছু দূরে একটা গ্রাম, আর এই গ্রামের নামই হচ্ছে তাহেরগঞ্জ। রাজবাড়ির 3তলার ছাদে উঠে তাকালে উত্তর দিকে অনেকটা দূরে রেললাইনের খানিকটা অংশ দেখা যায়। আমরাও দেখেছি। এইটুকু চোখে না পড়লে রাজবাড়ির 20 শতকে না ভেবে সপ্তদশ শতক বা অষ্টাদশ শতকের বলেই মনে করতে কোনো বাধা নেই। বর্তমানকালকে ডান হাত দিয়ে প্রাণপণ চেষ্টায় ঠেকিয়ে রেখেছি এই রাজবাড়িটা। যদিও বাম হাতের অভ্যর্থনার চিহ্নও অপরিস্ফুট নয়। বাড়িটা যেমন বিপুল, তেমনি নানা যুগের চিহ্নবাহী। ইতিহাসের ভাষায় প্রাচীন যুগ, মধ্যযুগ ও আধুনিক যুগের সাক্ষী। প্রাচীনতম অংশ এখন অব্যবহার্য। মধ্যযুগ প্রায় তথৈবচ, তবে প্রয়োজন হলে ব্যবহার করা যায়। আধুনিক অংশটাতেই সকলের বাস করে। বাকি দুটো অংশ তাহেরগঞ্জের রাজবাড়ি প্রাচীন ঐতিহ্যের ঘোষণা নাকিব। এইসব আমাদের কাছে নতুন কিছু নয়। পঞ্চাননের কাছে আগেই দেখে এসেছি এবং দেখেও নিয়েছি। দেখার সঙ্গে শোনাটাও যুক্ত হয়েছে। কেননা সেই ঘোর বর্ষাকালে সাহস করে প্রাচীনতম অংশে ঢুকতে পারিনি। আমাদের গাড়ি রাজবাড়িতে এসে পৌঁছতেই দুজন কর্মচারী এসে আমাদের অভ্যর্থনা করে নিয়ে বৈঠকখানায় নিয়ে চলল। চাকরেরা মালপত্র নামালো। মালপত্র অবশ্য সামান্যই ছিল। রাজবাড়িতে অতিথি কেন এসেছে জিজ্ঞাসা বেদদস্তুর। এসেছে এটাই যথেষ্ট। কার কাছে এসেছে, কেন এসেছে, অতিথি নিজে থেকে না বললে জিজ্ঞাসা করবার কারণ নিয়ম নেই। আগেরবারে নবাবী কায়দায় বিড়ম্বনা পোহাতে হয়নি। পঞ্চাননের সঙ্গেই এসেছিলাম। একজন কর্মচারী বিনীতভাবে নিবেদন করল যে আপনারা হাত মুখ ধুয়ে নিন, জলখাবার প্রস্তুত। কাজেই জলযোগ করতে উঠতেই হলো। বুঝলাম আগে জলযোগ, তারপরে রাজদর্শন। দস্তুর ভেঙে কোনো কাজ চলবে না। একজন লেখক নাকি বলেছেন যে মানুষ বুড়ো হলে নাকি সুন্দর হয়। সেই সঙ্গে তিনি বলতে পারতেন যে সৌন্দর্য মানুষের মনে সম্ভ্রম ও শ্রদ্ধা জাগায়। রাজা বাহাদুরের সঙ্গে আলাপ যখন হচ্ছিল তখন এমন বিপুল সম্ভ্রম ও শ্রদ্ধা অনুভব করছিলাম যে ভালো করে কথা বলতে পারছিলাম না। আমি আর বেশি কথা বলতে পারিনি। নিতান্ত অভিভূতভাবেই বসেছিলাম। কথাবার্তা চালাচ্ছিল অনির্বাণ। রাজা বাহাদুর বলেছিলেন, বাবা, এ কেমন করে হলো জানি না। আমি মনে মনে নিশ্চয়ই জানি এ কাজ কখনো পঞ্চাননের দ্বারা সম্ভব নয়।
তবে আপনি থাকতে, অর্থাৎ আপনার এই বিশ্বাস থাকতে, পুলিশ কি করে তাকে গ্রেপ্তার করে চালান দিল? এখানে থাকলে কখনো সম্ভব হতো না। কলকাতায় গেলে তাকে গ্রেপ্তার করলো রাম সদয়। একদিন এসে জানালো যে পঞ্চানন গ্রেপ্তার হয়েছে। আপনাকে কিছু না বলে? বাবা, আগের সেদিন তো আর নেই, যখন আমাদের জমিদারিতে আমি জজ, ম্যাজিস্ট্রেট। কিন্তু সম্ভব অসম্ভব তো দেখতে হবে। সেসবের বিচার পুলিশ আর রাম সদয়ের মধ্যে হয়েছে। আর আপনি কিছুই জানতেন না? আমি শুধু জানতাম যে জাহাঙ্গীর দত্ত মতির মালা চুরি হয়েছে। আমি সে কথা রাম সদয়কে জানিয়েছিলাম। সে মালার কথা কে জানতো? সবাই জানত, সবাই। হে রাজ্যের সবাই জানে যে তাহেরগঞ্জের রাজবাড়িতে জাহাঙ্গীর দত্ত মতির মালা আছে, যার দাম আজকের বাজারে কয়েক লক্ষ টাকা। রাজা বাহাদুর, সে তো জনশ্রুতি। কলকাতায় বসে আমরাও জানতাম। জানবে বই কি বাবা, শুনেছি ছাপা বইয়ে আছে। তাই তো বলছি, জনশ্রুতি। কিন্তু এ মালা আপনার বাড়িতে যে আছে, সবাই জানলেও দেখেছে কয়জন? দেখবে আর কে? আমার স্ত্রী দেখেছেন, তিনি আজ কয়েক বছর গত হয়েছেন। আর দেখেছে রাম সদয়। আমিও অবশ্য দেখেছি। পঞ্চানন? হ্যাঁ, সেও দেখেছে। দত্তক হয়ে এ বাড়িতে আসবার পরে ক্রমে ক্রমে তাকে আমি সব দেখিয়ে শুনিয়ে দিচ্ছিলাম। পঞ্চানন খুব বুদ্ধিমান বাবা। অল্প দিনেই জমিদারির কোথায় কি আছে সমস্ত বুঝে নিল। তারপর 300 বছরের সঞ্চিত হিরে জহরত মণিমুক্ত, সেই সঙ্গে সেই মতির মালা দেখিয়ে বুঝিয়ে দিলাম। ওসব বাড়িতে রাখতেন কেন? ব্যাংকে জমা দিয়ে দিলেই তো সব চুকে যেত। ব্যাংকের ওপর আমাদের বিশ্বাস নেই। আমার জিনিস যদি আমি সামলাতে না পারি, তবে ব্যাংক সামলাবে? ওসব হাল ফ্যাশনের মধ্যে আমি নেই। যাগ্গে যাগ্গে সে কথা। অন্যান্য সমস্ত জিনিস দেখানো হয়ে গেলে সব শেষে দেখালাম জাহাঙ্গীরের নিজের হাতে দেওয়া সেই মতির মালা। এখানে আমি এক চরম নির্বুদ্ধিতার কাজ করে ফেললাম। শুধলাম, কেন বাদশাহী মালা দিয়ে খুলে বলবেন? অবশ্য আপনার যদি কষ্ট না হয়। কষ্ট? বিলক্ষণ বিলক্ষণ। ও গল্প 1000 বার বলেছি, আরো 1000 বার বলতে পারি। আদৌ কষ্ট হয় না। আনন্দ, আনন্দ বাবা, আনন্দ। কিন্তু সে এক দীর্ঘ ইতিহাস। শেষ করতে কিছু সময় লাগবে। এখন সন্ধে হয়ে এসেছে। আজ আর নয়, আগামীকাল হবে। তোমরা তোমরা বিশ্রাম করো। বলে তিনি উঠে পড়লেন। দাঁড়িয়ে বললেন, পঞ্চানন থাকলে কোনো কথা ছিল না। তোমাদের দেখাশোনার ভার সেই গ্রহণ করত। আপাতত গুপি সে কাজ করবে। লোকটি বড় ভালো, পঞ্চানন্দের গায়ের লোক। গুপি! আজ্ঞে। বলে গোপীবাবু সম্মুখে এসে দাঁড়ালেন। এদের ভার তোমার ওপর রইল, কোনো ত্রুটি না হয় দেখো। হ্যাঁ,
এরা পঞ্চাননের ঘনিষ্ঠ বন্ধু। রাজা বাহাদুর ধীরে ধীরে অন্তঃপুরের দিকে চলে গেলেন। আমরাও গোপীবাবুর অনুসরণ করে আমার জন্য নির্দিষ্ট ঘরের দিকে চললাম। সন্ধ্যের পরে গোপীবাবু আমাদের কাছে এসে বসলেন। আমাদের বসবার ও শোয়ার জন্য দুখানি ঘর নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল দোতলায়। আরও নাকি কয়েকটা ঘর ছিল, সবই খালি। বেবাক দোতলাটাই খালি। আমাদের ঘরের সম্মুখে টানা বারান্দা। সেখানে বসলে সামনে অনেকগুলো আঙিনা দেখা যায়। চক মেলানো অট্টালিকায় রয়েছে আঙিনার পর আঙিনা, সবগুলোই অন্ধকার, তাই জনশূন্য মনে হচ্ছে। এসব রাজবাড়ির মধ্যযুগের অন্তর্গত। বোধ করি তারও পেছনে প্রাচীন যুগের ভাঙা অট্টালিকার ওপরে অশ্বত্থ গাছের ডগাগুলো এই আলো আধারের মধ্যেও চোখে পড়ে। বেশ বুঝতে পারা যায় এগুলো একসময় রাজবংশের গৌরব। নরনারী এবং দাসদাসীতে পূর্ণ থাকত। আজ সে গর্বে ভাঁটা পড়েছে, জনসমাগমও পড়েছে। ফাঁকা মাঠ বা ঘন অরণ্যে একসময় মনে ভয় জাগায়, কিন্তু এই জনশূন্য ভগ্নবাড়ির তুলনায় কিছু নয়। মৃতদেহ ও পরিত্যক্ত সৌধ ভীতিকর। ওর আশেপাশে অতীতের প্রেত ঘুরে বেড়ায়। গোপীবাবু একবার হেসে জিজ্ঞাসা করেছিলেন যে কি দেখছেন। এসব আনুষাঙ্গিক প্রশ্নের কোনো উত্তর না দিলেও চলে, কিন্তু হঠাৎ ঠোঁটের উপর উত্তরটা এসে বললাম, ভাবছি ওই ভাঙা বাড়িগুলোর মধ্যে ভূত আছে কিনা। তিনি চমকে উঠলেন, শুধলেন, হঠাৎ ভূতের কথা মনে পড়লো কেন? তার চমকটা আমার চোখ এড়িয়ে গেলেও অনির্বাণের কিন্তু চোখ এড়ায়নি। এক মনে বসে চুরুট টানলেও তার চোখ, কান প্রভৃতি সজাগ থাকে। তা যে চোখ এড়ায়নি তা পরে জেনেছি। এরকম সব ভাঙা বাড়ি ভূতের স্বাস্থ্য নিবাস বলে শুনতে পাই কিনা? না, ওই ভূত টুত আছে বলে তো কিছু শুনিনি। আচ্ছা, আজ রাত হয়েছে, আপনারা বিশ্রাম করুন। গোপীবাবু চলে গেলে অনির্বাণ মন্তব্য করেছিল, ভূতের কথাটা যেন চাপা দিয়ে গেলেন। তুমি কি ভূতে বিশ্বাস করো নাকি? মানুষে যখন বিশ্বাস করি, ভূতেও বিশ্বাস করতে হয় বই কি। কেন, মানুষ মরলে ভূত হয় বলে? না, মানুষে ভূতের কল্পনা করেছে বলে। ওর মধ্যেও মানুষের প্রক্ষেপ আছে। কিন্তু এখানে তার কি সম্বন্ধ? কে বলতে পারে? পঞ্চাননের কথাটা ভুলো না, একটা রহস্য আছে বলেছিল। তুমি কি বলতে চাও মতির মালা ভূতে চুরি করেছে? মানুষে না করলে অবশ্যই ভূতে চুরি করেছে। অর্থাৎ চুরির ব্যাপারটা রহস্যময়। সে কোনো উত্তর না দিয়ে চুরুট টানতে লাগলো। গোপীবাবুকে বলেছিলাম, পঞ্চাননের সঙ্গে শেষ দেখা পার্বতীপুর স্টেশনে। অবশ্য তার আগে কলকাতায় দেখা হয়েছিল। আমার কথা কিছু বলেছিলেন কি? বিশেষ করে বলেছিল যে আপনি নাকি তার হিতাকাঙ্ক্ষী। আপনার সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করেছিল। সে যোগাযোগ যে আপনাদের অনুরোধে না হয়ে রাজবাহাদুরের আদেশ হয়েছে সে ভালোই। কেন বলুন তো? এ বাড়িতে সবাই আমার উপর খুশি নয়। সবাইয়ের মধ্যে তো দেখলাম রাজা বাহাদুর আর দেওয়ানজি। ওরাই সব। অবশ্য অন্য লোকের অভাব নেই, তবে তারা সবের মধ্যে নয়। রাজা বাহাদুর তো আপনার উপর খুশি বলেই মনে হলো। রাজার চেয়ে মন্ত্রীর প্রতাপ বেশি। বোধ করি এতটা বলে ফেলা উচিত হয়নি। এমনটা মনে করে গোপীবাবু কথার মোড় ঘুরিয়ে নিলেন। রাজবাহাদুর আমাকে বিশেষ অনুগ্রহ করেন, তারই আদেশে পঞ্চাননবাবুর সঙ্গে এখানে এসেছি। ওদের গায়েই তো আপনার বাড়ি। আর কি, হ্যাঁ, একেবারে পাশের বাড়ি বললেই চলে। ছোটবেলা থেকে ওকে জানি, কোলপিঠেও পড়েছি। তখন ডাকতাম পঞ্চা বলেন। এখন পঞ্চাননবাবু। তবে অন্যদের দেখা থেকে যুবরাজ বাহাদুর বললে বড় রাগ করেন। আমরা তো শুনেছিলাম রাজা বাহাদুর পোষ্যপুত্র গ্রহণ করবেন না, জাতিদের মধ্যে থেকেই কাউকে উত্তরাধিকারী করবেন। আমারও শোনা কথা, যেমন শুনেছি বলতে পারেন। মুশকিল হলো কাকে নেবেন। এক জ্ঞাতিপুত্রের কথা ভাবলে আর একজন আপত্তি করে, আর একজনের কথা ভাবলে অন্য পক্ষ থেকে আপত্তি ওঠে। ওদিকে দেওয়ানজি একজন দাবিদার হয়ে দাঁড়ালেন। তিনি রাজবাহাদুরের আপন পিস্তুত ভাই। রাজবাহাদুর অপুত্রগত হলে তিনিই নিকটতম উত্তরাধিকারী। তিনি বুঝতে লাগলেন, জ্ঞাতিদের মধ্যে থেকে দত্তক নিলে অন্য সকলে জোট পাকিয়ে রাজবংশের ক্ষতি করতে চেষ্টা করবে। আর অনাত্মীয় কারো পুত্র কিনলে সেই মতির মালা তাহেরগঞ্জ রাজবংশের বাইরের রক্তে চলে যাবে, তাতে বংশ ও সম্পত্তি নাশ। সে আবার কিরকম গোপীবাবু? কেন, এই প্রবাদটার কথা পঞ্চানন কখনো কিছু বলেননি আপনাদের? কই, মনে তো পড়ে না। আপনিই বলুন না কেন। দরকার হবে না,
রাজবাহাদুর নিজেই বলবেন মতিবালার ইতিহাসের সঙ্গে। আচ্ছা, তার কাছেই না হয় শুনবো। এখন যা বলছেন সেটাই বলুন। আমাদের গায়ের নাম তালপুকুর। পঞ্চাননের পিতা কাশীনাথবাবু গায়ের মধ্যে সম্পূর্ণ লোক। রাজবাহাদুর আর কাশীনাথবাবু বাল্য বন্ধু। কাশীনাথবাবু ধার্মিক ও সুশীল, তাই রাজবাহাদুর তাকে বড় ভালোবাসতেন। কাশীনাথবাবু দ্বিতীয় পুত্র পঞ্চাননকে দেখে রাজবাহাদুর স্থির করে ফেললেন এই ধার্মিক বাল্যবন্ধুর পুত্রকেই দত্তক নেবেন। কিন্তু সম্পত্তি যে অন্য বংশের রক্তে চলে যাবে। সে কথা অনেকেই বোঝালো, কাশীনাথবাবুও বোঝালেন। তার বড় ইচ্ছা ছিল না। ওদিকে জ্ঞাতিরা দেওয়ানজির পদ বন্ধ করবার আশায় পণ্ডিতদের দিয়ে বোঝালো যে শাস্ত্রমতে দত্তক গ্রহণ করলে দুই রক্ত এক হয়ে যায়, অতএব দোষের কিছু নেই। যাই হোক, রাজবাহাদুর পঞ্চাননকে দত্তক নিয়ে ফেললেন, বোধ করি জ্ঞাতিদের ও দেওয়ানজির ঝামেলা থেকে বাঁচবার আশাতেই। পঞ্চাননের সঙ্গে রাজবাহাদুর নিয়ে এলেন আমাকে আর হারানকে। হারানকে? পঞ্চানন্দের প্রজা ছিল, এখন রাজবাড়িতে পঞ্চাননের খাস খানসামা। দুজনেই আমরা দেওয়ানজির বিষ নজরে। কেন? কেন আর কি, আমরা যে পঞ্চাননের পক্ষের লোক। তারপরে রাজার ঘরে মানুষ ঘড়ির কৃতদাস। হারান্তে দুজন বারান্দায় বসে আছি। অনির্বাণের মুখে চুরুট, আমি চিরনির্বিবাদ। সম্মুখে রাজবাড়ির পরিত্যক্ত প্রাচীন অট্টালিকাগুলো আলো আধারিতে ষড়যন্ত্র নিযুক্ত। অসত্য গাছের পাতায় বাতাস লেগে কানাকানি করছে। চাঁদ যতই দিগন্তের দিকে হেলে পড়ছে, অন্ধকার যেন ততই এগোচ্ছে পায়ে পায়ে। কিছুক্ষণের মধ্যেই সমস্ত অন্ধকারই অধিকার করে নেবে। কাছেই কোথাও পাখির বাসায় ফরফর করে আওয়াজ হলো। দু একটা বাদুড় জাতীয় নৈশ পাখির সম্মুখে এসে হুশ করে উড়েও চলে গেল। দূরে কুকুরের ডাক উঠল। এমন সময় অসংলগ্ন এলোমেলো ঘটনাস্রোত আমার ইন্দ্রিয়গুলোর ওপর দিয়ে যেন আলগোছে প্রবাহিত হয়ে যাচ্ছে। দু একটা প্রশ্ন করে উত্তর না পেয়ে অনির্বাণের সঙ্গে কথা বলার আশা আমি ছেড়েই দিয়েছি। ও কী ভাবছে তা আমি জানি না। রহস্যের খেই খুঁজছে না আরও কিছু। ও যখন নীরবতা অবলম্বন করে তখন যেন পাথরের মূর্তিও হার মানে। অবশেষে আর বসে থাকতে না পেরে ঘুমোতে যাচ্ছি বলে ঘরের মধ্যে চলে এলাম। সে শুধু বলল, আচ্ছা। কতক্ষণ ঘুমিয়েছি জানি না, হঠাৎ ঠেলা খেয়ে জেগে উঠলাম। শুনছো? করুণ বুক ভাঙা আর্তনাদ, যেন কার সুরঞ্চিত আশাবাং মাটিতে পড়ে খান খান হয়ে যাচ্ছে। উঠে বসে বললাম, কি ব্যাপার? তা জানি না। কোথা থেকে আসছে? রাজবাড়ির ভাঙা অংশের দিক থেকে। বুঝতে পারছো না? তাই হবে। কান্না বলেই তো মনে হয়। অসম্ভব নয়, এত রাত্রে ওখানে কাঁদছে কে? কেমন করে জানবো? ভূত নাকি? ভূত না হোক, ভৌতিক। এই কি পঞ্চাননের রহস্য? তা জানি না। আচ্ছা, লক্ষ্য করেছিলে রহস্যের কথা উঠতেই গুপিবাবু কেমন যেন চমকে উঠেছিলেন? কথাটা চাপা দিয়ে গিয়েছিলেন বলে মনে পড়ছে। তবে এই সেই রহস্য। অসম্ভব নয়, তবে এক প্রকার নিশ্চিত যে এই বাড়িতে অনেকেরই ব্যাপারটা অবগত রয়েছে। ব্যাপারটা বলতে কি বোঝায়? ওই শব্দ? আপাতত তাই বটে। কান্না অনেকক্ষণ থেমে গিয়েছে। তারপর চলছিল আমাদের সংলাপ। কথা বলতে বলতে দুজনে ঘর থেকে বের হয়ে বারান্দার রেলিংয়ে ভর দিয়ে দাঁড়িয়েছিলাম। গায়ে ঠেলা দিয়ে অনির্বাণ ফিসফিস করে বলল, কিছু দেখলে? কই না। না দেখছো ভালোই। জগবন্ধু, সংসারে চোখ কান খোলা রেখে চলতে হয়। যেটুকু স্বভাবতই খোলা তার থেকে বেশি রাখবার প্রয়োজন মনে করি না। প্রয়োজন মতো খোলাতে কাজ চলে, তার অতিরিক্ত না হলে রহস্য উদ্ধার চলে না, মনে রেখো। আরে অত বনিতায় কাজ কি? কি দেখলে বলেই ফেলো। অনির্বাণ কিছু একটা বলতে চাচ্ছিল, এমন সময় হারান এসে দেখা দিল। কাল রাত্রেও সে এসেছিল। রাত্রেবেলায় আমাদের পাশের ঘরে ঘুমোবার হুকুম, তবে বেশি রাত হওয়ায় আর আলাপ করতে পারিনি তার সঙ্গে। অথচ পঞ্চানন পরামর্শ দিয়েছিল তার ঘনিষ্ঠতা করতে। হারান, তোমার জন্যই জেগে আছি। কালকে তো কথাবার্তা হতে পারেনি। বাবু, আমি কি আপনাদের আলাপের যুক্তি লোক? কিন্তু পঞ্চানন যে বিশেষ করে বলে দিয়েছিল তোমার সঙ্গে আলাপ করতে। খোকাবাবু আমাকে খুব ভালোবাসে। তুমিও তো তাকে ভালোবাসো। তার বাসবো না বাবু, সে যে মায়ের কোল থেকে আমার কোলে এসেছিল। হারান, একটা কান্নার শব্দ শুনলাম। বোধহয় আশেপাশে কোনো মেয়ে ছেলে কাঁদছে। মেয়ে ছেলের গলা নয়,
বুড়ো মানুষের গলা। তবে তুমি শুনেছ? না শুনে আর উপায় কি, রাজবাড়ির সবাই শুনেছে। কে কাঁদতে পারে বলতে পারো? কেমন করে বলবো বাবু, সংসারে বুড়ো মানুষ তো 2-4টে নয়। কেন কাঁদে বলতে পারো? তাই বা কেমন করে বলবো, সংসারও তো দুঃখ অল্প নয়। তোমরা কখনো খোঁজ করনি? কি দরকার বাবু? তোমাদের দেওয়ানজিকে তো এই পর্যন্ত দেখলাম না, ব্যাপার কি? দেওয়ানজি ব্রহ্মপুত্রে স্নান করতে গিয়েছেন। কেন? এখানকার নদীতে কি জল নেই? বড়লোকদের বেশি জল দরকার হয়, এখানকার নদী হাঁটু জল। ব্রহ্মপুত্র তো কাছে নয়, প্রত্যহ যাতায়াত করলে ওতেই তো দিন কেটে যাবে। প্রত্যহ যাবেন কেন, যোগ প্রযোগে যান, কালকে ভোরেই আসবেন। এলে দেখা হবে নিশ্চয়ই। হবে না আবার? আপনারা যুবরাজ বাহাদুরের বন্ধু, ভালো করেই দেখা হবে। তার কথায় বা তার সুরেই মনে হলো দেওয়ানজি আমাদের থেকে খুব একটা সুখী হবেন না। জিজ্ঞাসা করলাম, কেন হারান? দেওয়ানজি যুবরাজবাবুর ওপর কি খুশি নয়? খুশি হলে সম্পত্তির মালিককে কি আর জেলে দেয়? জেল তো এখনো হয়নি। হবে হবে, দেখে নেবেন হবে। রাজা বাহাদুরের মতো না থাকলে দেওয়ানজির সাধ্য কি? দেওয়ানজির অসাধ্য কিছুই নেই বাবু। তোমার উপর তার কেমন ভাব? হারান, মতির মালা কে চুরি করলো? পঞ্চানন নিশ্চয়ই করেনি। তোমার কি মনে হয়? তারকা পুলিশ মীমাংসা করতে পারলো না, আমি আর কি করে জানবো বাবু? তা বটে, তবে তুমি বাড়িতে আছো কি না তাই শুধলাম। না বাবু, কিছুই জানি নে। এতক্ষণ সে কথা বলছিল, এবার সে মুখ বন্ধ করল। আমি তো উকিল, তবুও আমার সমস্ত সতর্কচেরা ব্যর্থ হলো। হারান কিছু বলতেই রাজি নয়। কাজেই আমরা হারানের কাছ থেকে বিদায় নিয়ে চলে এলাম। ঘরে এসে অনির্বাণ বলল, জগবন্ধু, তোমার আইনের ডিপ্লোমাটা ফেরত দাওগে। কেন? কি আবার কেন? কিছু বার করতে পারলে? কিছু জানলে তো বার করব। ও অনেকখানি জানে, অন্তত কিছু একটা সন্দেহ আর অনুমান করেছে নিশ্চয়ই। সেই মীমাংসা না হয় কালকে করো, এখন ঘুমানো যাক। অনেক রাত্রে জলতৃষ্ণায় ঘুমটা ভেঙে যায়। টর্চের আলোয় দেখলাম 2টো বাজে। টেবিলে জলের গিলাস থাকবার কথা, কিন্তু নেই। ভাবলাম হারানের ঘরে দেখা যাক। পাশাপাশি 3টে ঘর, 2টোয় আমরা 2জন আর 3য়টায় হারান। 3টেরই দরজা খোলা থাকে। অনির্বাণ নিজের ঘরে অঘরে ঘুমোচ্ছে, কিন্তু হারানের ঘরে গিয়ে দেখি তার বিছানাটা খালি। তাই তো, এত রাতে সে গেল কোথায়? কিছুক্ষণ অপেক্ষা করলাম, কিন্তু হারান আর ফিরল না। তখন সন্দেহ হলো, কাছাকাছি নিশ্চয়ই কোথাও হারানের অনুগৃহীতা আছে। বঙ্কিমচন্দ্রের ভাষায় হারানই তার অনুগৃহীতা। সেখানেই তবে গিয়েছে। অগত্যা তৃষ্ণা নিবারণের জন্য আশা পরিত্যাগ করে যখন ঘরে ফিরছি, সহজ স্বাভাবিক স্বরে অনির্বাণ বলল, কি জগবন্ধু, না পেলে জল, না পেলে হারানকে? জেগে আছো নাকি? আমার নামই তো অনির্বাণ। আমার চুরুট আর চক্ষুর কোনোটাই কখনো নির্বাপিত হয় না। কিন্তু জল ও হারানকে না পাওয়া জানলে কি করে? নিতান্তই মামুলি জগবন্ধু, নিতান্তই মামুলি। কেমন? ঘণ্টাখানেক আগে জেগে আমি জলের সন্ধান করেছিলাম, তখনই দেখেছিলাম হারানের বিছানাটা খালি। গত রাত্রেও তার বিছানাটা খালি দেখেছি। সন্দেহ হচ্ছে ও কোনো মেয়ের অনুগৃহীত। অনুগৃহীত না নিগৃহীত সে মীমাংসা না হয় পরে করো, এখন রাত 2টো। পরদিন বেলা 10টা নাগাদ দেওয়ানজির কামরায় আমাদের ডাক পড়ল। অনির্বাণ বলল, চলো দেওয়ানি খাসে যাওয়া যাক। দেওয়ানি খাসে গিয়ে দেখি দেওয়ানজি ফরাসের উপর তাকিয়া ঠেসান দিয়ে বসে আছেন। প্রথমেই চোখে পড়বার মতো রাজা বাহাদুর ও তার চেহারায় মিল। দুজনেই সমান লম্বা, দুজনেরই রং ও বয়সও সমান। মামাতো পিস্তুত ভাইয়ের এমনটা বিরল নয়। দুজনেরই দীর্ঘ দেহ এবং বয়সও ঈষৎ নৌমিত। প্রভেদ কেবল চোখে। রাজা বাহাদুরের চোখ সুপ্তিমান সরোবর, শান্ত গভীর, আর দেওয়ানজির পুরো ভুরুতলে চোখ দুটো একজোড়া সাপদের মতো শিকারের ওপর পড়বার জন্য উদ্যত। দেওয়ানজি বলল, আসুন আসুন, আপনারা 2 দিন এসেছেন, অথচ অভ্যর্থনা করতে পারিনি। ব্রহ্মপুত্রে স্নানে গিয়েছিলাম। প্রত্যেক অমাবস্যা পূর্ণিমার স্নানে যাওয়া অনেক কালের অভ্যেস কিনা। তাতে ক্ষতি হয়নি। গোপীবাবু আর হারান আমাদের দেখাশোনা করেছে। এসেই ওই 2জনের হাতে পড়েছেন। ওরা 2জনে একেবারে অপদার্থ। না না, ওরা বেশ তদ্ধির করেছে।
তা হবে। আপনারা যে পঞ্চানন বাবুর বন্ধু, আর কাউকে বড় গ্রাহ্য করে না ওরা। আচ্ছা, পঞ্চানন যে চুরি করেছে এ কি নিশ্চয়ই? বিচার শেষ না হলে কেমন করে বোঝা যাবে? তবে সন্দেহের ওপরে নির্ভর করে ধরতে হয় আর কি। সন্দেহের কি কারণ থাকতে পারে তা জানি না। দুদিন বাদে সমস্তটাই যার হবে, সে কেন চুরি করতে যাবে? তাছাড়া রাজবাড়ির অন্য ধনরত্নের সঙ্গে মতির মালাটাও তো থাকতো তো শাখানায়, যার দুটো চাবি, একটা আপনার কাছে আর একটা রাজা বাহাদুরের কাছে। পঞ্চানন চাবি পাবে কেমন করে? চুরি করবার অনেক কারণই থাকতে পারে। প্রথম কারণ আমাদের অপ্রস্তুত করা। ভাবটা এই যে দেওয়ান পুরো হয়েছে, তেমন আর চৌকস নেই, এখন ওকে বিদায় দিলেই ভালো। আর দ্বিতীয় কারণ, বয়স হয়েছে, টাকা পয়সার দরকার, তাই আর কি। অনির্বাণ বলল, কিছু মনে করবেন না দেওয়ানজি, আপনি বয়োবৃদ্ধ নমস্য ব্যক্তি, কিন্তু আমি তো দেখছি কোনো কারণটাই টেকসই নই। চাবি থাকলো আপনার কাছে, সে চাবি নিশ্চয়ই সে পায়নি, তবে সিন্দুক খুলল কি করে? আপনি বলবেন রাজা বাহাদুরের চাবি দিয়ে, সে চাবিই বা সে পাবে কি করে? আর যদিই বা সে পায়, অপ্রস্তুত হবেন না রাজা বাহাদুর? আর দেখুন, দ্বিতীয় কারণটা আরও কমজোরি। বিক্রির জন্যে যদি নেবে, তবে অনায়াসে সোনা বা মোহর নিতে পারত, যা বাজারে নিয়ে গেলে ধরা পড়বার কোনো আশঙ্কাই নেই। আরও দেখুন, ওই মতির মালার সঙ্গে যে কিংবদন্তি জড়িত তা সে নিশ্চয় জানে। ওই মালা বিক্রয় উপলক্ষে হস্তান্তর হয়ে গেলে রাজবংশের অবনতি হবে, এ কথা সে জেনেও কেন হস্তান্তর করতে যাবে বাস্তব মালাটাকে? দেওয়ানজি আবার জানায় যে মতির মালা তো হস্তান্তর হয়েই গিয়েছে। কেমন? দত্তক নিলে কি রক্তের ঐকা হয়? ধরুন আপনার কথাই যদি সত্যি বলে মেনে নেওয়া যায়, তবু স্বীকার করতে হবে যে এখনও রাজা বাহাদুর জীবিত, কাজে মতির মালা ভিন্ন রক্তে যায়নি। ও একরকম যাওয়ায়, তাই দেখুন না কেন ওই বংশনাশকর অনাচর ভিন্ন রক্তের সন্তানের দ্বারাই হলো। দেওয়ানজি ভুলে যাচ্ছেন যে এখনো সেটা প্রমাণ হয়নি, অনুমান আর সন্দেহের ক্ষেত্রে আছে। আমার কাছে অনুমান ও সন্দেহের অতীত। বিচারক তো আপনি নন, এখনো মামলা বিচারাধীন। তবে প্রশ্ন, মতির মালা গেল কোথায়? আমারও তো সেই প্রশ্ন, মতির মালা গেল কোথায়? আপনি যখন এতই জানেন আপনি বলুন। আমি জানলে অবশ্যই বলতাম, তবে এই পর্যন্ত বলতে পারি যে মতির মালা হয় রাজবাড়ির মধ্যেই আছে, নয় এমন কোনো লোক নিয়েছে যে পঞ্চাননকে চরম অপদস্থ করতে চায়। তবে কি আপনি? কথা শেষ করতে পারল না। খাসনামা এসে জানালো যে দারোগা সাহেব এসেছেন। আচ্ছা, নিয়ে এসো। দারোগা এসে মস্ত একটা সেলাম করে দাঁড়ালো। কি তমিজ মিয়া, খবর কি? তামিজ মিয়া একগালে হেসে বলল, হুজুর, একটা সুখবর আছে। ফেলে নাকি? একরকম। এই বলে সে থলি থেকে কাগজের মোড়ায় একটি বস্তু বার করলো। তারপর সন্তর্পণে কাগজ খুলে বের হয়ে পড়ল মকমলের একটি বাক্স। সেটি দেওয়ানজির সম্মুখে ফরাসের ওপর রাখলো। এই তো সেই শাহী শিরোপার বাক্স, বাদশাহী মোহরের ছাপ রয়েছে। তাহলে সত্যিই পেয়েছো? ব্যগ্রহস্তে খুলে ফেলেন বাক্সের ডালা, কিন্তু ভেতরটা একদম শূন্য। এই কিরকম হলো তামিজ খা? হুজুর, খোলস যখন পাওয়া গিয়েছে, শ্বাসও অবশ্যই পাওয়া যাবে। খোলসে আমার দরকার নেই। তা কি করে জানবো হুজুর? ওদের মধ্যে তখন কথাবার্তা চলছে। আমরা বাক্সটা টেনে নিয়ে দেখতে শুরু করলাম। হ্যাঁ, বাদশাহী ব্যাপারই বটে। ভেতরে বাইরে দামি মকমলের মোড়া, চারিদিকে ঘিরে সোনা দিয়ে মিনে করা, বাইরে মস্ত সোনালি বাদশাহী মোহরের ছাপ। ভেতরে যেখানে মতির মালাটা থাকবার কথা, সেখানে প্রত্যেকটি মতির জন্য একটি খাদ, এমন অনেকগুলো। পরে শুনলাম 108টা মূর্তি ছিল এই মালায়। কোথায় পেলে তা খুলে বলো। হুজুর, রাজবাড়ির উত্তরে যে গড়খাই আছে তার পারে পড়েছিল। কে নিল? কেমন করে গেল? কিছু অনুমান করতে পারো? বহুত খুব হুজুর, বহুত খুব। কেমন? কাছেই একদল বিয়ে দিয়ে আস্তানা গেড়েছে। নিলে তারাই নেবে, আর কে নিতে আসবে হুজুর বলুন তো? খানা তল্লাশি করেছিলে নাকি? তখনই করেছিলাম। পেলে?
আগে না, ওরা বলে ও বাক্সর খবর তারা জানি না, কেমন করে ওরা এলো সেও জানে না। তখন ওদের মালমাত্রা তছনছ করে ফেললাম, তবু কিচ্ছুটি পেলাম না। তবে আমার মন বলছে হুজুর ওরাই আসল শয়তান। তারপর কি করলে? আগে শুনুন হুজুর, শয়তানকে সায়স্তা করার মন্ত্র আমি জানি। আমি হলাম যে তমিজ মিয়া, আমার বাবা মস্ত বড় গুণিন ছিলেন। হ্যাঁ, তোমার বাবার খবরে আমার দরকার নেই। সে কি হুজুর, আগে বাপ তারপরে তো ছেলে। কি মুশকিলে পড়া গেল? আপনি আর কি মুশকিলে পড়েছেন হুজুর, মুশকিল তো ওদের। সবগুলোকে গ্রেপ্তার করে সদনে চালান করে দিয়েছে, সবগুলোকে গ্রেপ্তার করে সদরে চালান করে দিয়েছে। কিন্তু মালটা ওরা কি করলো? খেয়ে ফেললো নাকি? খেয়ে ফেলার মতোই তো জিনিস যে। তুমি দেখেছো নাকি? বাক্সর মধ্যে খাটগুলো দেখেই বুঝতে পারছি এক একটা মতি যেন পায়রা ডিম। দেওয়ানজি মনে মনে বিরক্তই হয়ে উঠেছিলেন। জিজ্ঞাসা করলেন, তমিজ মিয়া, তোমার মতো অফিসার আর কজন আছে সরকারের? আমার মতো? আমার মতো একজনও নয়। তমিজ মিয়া দুটি হবে না হুজুর। তবু রক্ষে। আচ্ছা, তুমি এখন এসো। কিন্তু তামিজ মিয়া ওই বাক্সটা নিল না। মামলায় উঠলে এক্সিবিশনের জন্য নিয়ে যাবে এই বলে রেখে দিয়ে সে চলে গেল। এবারে অনির্বাণ শুরু করলো। দেওয়ানজি, এ তো সেই মতির মালার বাক্স। তাতে আর সন্দেহ নেই। এতে কি প্রমাণ হয় না যে এই কাজটা পঞ্চাননের নয়? কেন? সে যদি নিত তবে বাক্সটা শুদ্ধই নিত, ওটা ফেলে যাবে কেন? প্রমাণ লোপ করার উদ্দেশ্যে। দেওয়ানজি, কোন প্রমাণটা বড়, মতির মালা না বাক্স? বাক্সটা, ওর ওপরে যা বাদশাহী ছাপ আছে। কিন্তু এমন দুর্লভ মতির মালা বাজারে পড়লে সে তো জানাজানি হয়ে যাবে। যাবেই তো। কলকাতা, বোম্বাই আর সব বড় বড় শহরের জহরতের বাজারে জানিয়ে দিয়েছি, পুলিশেও জানিয়েছি। বাজারে পড়লেই যে নিয়ে যাবে তাকে গ্রেপ্তার করবে। কিছু খবর পেয়েছেন? কিছু না। তার মানে যেই নিক সে এখনো বাজারে দেয়নি। বাজারে দেবার উদ্দেশ্যেই পঞ্চানন কলকাতায় গিয়েছিল। তার মালপত্র তো পুলিশে নিশ্চয়ই তল্লাশ করেছে। করেছে, কিছু পাইনি। না নিলে পাবে কি করে? ওইখানেই তো আপনাদের সঙ্গে আমার তফাৎ। আপনারা ধরে নিচ্ছেন নেয়নি, আমরা ধরে নিচ্ছি যে সে ছাড়া আর কেউ নেয়নি। আচ্ছা, ওটা যে খোয়া গেছে জানলেন কি করে? থাকে তো তোষাখানায় সিন্ধুকের মধ্যে। ভালো জেরাই পড়লাম সকালবেলাতেই। তবে না হয় থাক। থাকবে কেন? শুনে নিন। ওই শাহী শিরোপা বছরে একদিন বের করে রাজবংশের ইষ্ট দেবতা রাধা গোবিন্দজির চরণে রাখা হয়। সেদিন সকালে সিন্ধুক খুলে দেখা গেল শাহী শিরোপা উধাও। তার ঠিক দুদিন আগে পঞ্চানন কলকাতায় গিয়েছে। এখন দুয়ে দুয়ে যোগ করে নিন, দেখুন ছাড় হয় কিনা। কিছু মনে করবেন না দেওয়ানজি, কিন্তু 2 আর 2 পাচ্ছি কোথায়? আমি তো দেখছি দুটো শূন্য। মতির মালা থাকলো সিন্ধুকের মধ্যে, চাবি থাকলো আপনার কাছে আর রাজা বাহাদুরের কাছে। সে চাবি কখনো কোথাও বেপাত্তা হয়নি। পঞ্চানন নেবে কি করে? তবে কি বলতে চান আপনি? আমি নিয়েছি? আরে ছি ছি ছি, এ কি বলছেন? রাজবাহাদুর আমাদের ডেকে পাঠিয়েছেন। দুজনে নিরিবিলি হওয়া মাত্র বললাম, কিছু বুঝলে? বুঝেছি বই কি। তার মানে সিদ্ধান্ত করেছ? নিশ্চয়ই। কি সিদ্ধান্ত এই যে পঞ্চানন নেয়নি। তবে নিল কে? দেওয়ানজি হাত সাবাই করলেন নাকি? অসম্ভব নয়, তবে এখনো সব সূত্রগুলো আমার হাতে আসেনি। তার স্বার্থ কি? কি যে বলো, রাজা বাহাদুর বিদ্ধ হয়ে পড়েছেন। তিনি মারা গেলেই পঞ্চানন হাঁকিয়ে দেবে দেওয়ানজিকে। কাজেই সময় থাকতে যা হাতি নেওয়া যায়। এ অসম্ভব। গতকালের পুরনো কর্মচারী, তার উপর আবার আত্মীয়ও বটে। তবে তোমার কথা অনুসারে স্বীকার করতে হয় যে স্বয়ং রাজা বাহাদুরই নিয়েছেন। হো হো করে হেসে উঠলাম। যত খুশি হাসো, তবে প্রমাণের যে অবস্থা তাতে মনে হচ্ছে এই মালা রাজবাড়ির বাইরে যায়নি। কিন্তু বাক্সটা? রাজা বাহাদুরের খাস কামরায় পৌঁছে অভিবাদন করে দুজন আসন গ্রহণ করলাম।
রাজাবাহাদুরের কাছ থেকে যখন ছুটি পেলাম তখন আমাদের গজভুক্ত কপিবত অবস্থা। ভেতরে আর সার পদার্থ বলে কিছুই নেই। একটানা 4 ঘন্টা বক্তৃতা। মাঝে মধ্যে 2-1টা আমি প্রশ্ন করেছি, আর ওই ভরসায় যে বক্তৃতা থামাতে পারে। অনির্বাণ কোন ভরসায় সেই জানে। আমাদের পিছু পিছু চলেছেন গোপীবাবু, তার উপরেই আমাদের তদারকি ভার। মানুষটি অত্যন্ত শান্তশিষ্ট, রাজবাড়ির কায়দা কানুনে অভ্যস্ত। জিজ্ঞাসা না করলে কথা বলেন না, কথা বললেও যথাসম্ভব সংক্ষেপে। তার একটিই মুদ্রা দোষ যে তার হাত দুখানা বুকের কাছে তুলে জোর করে রাখেন, আর হাতের আঙুলগুলো মোচড়াতে থাকেন, যেন অনুপস্থিত কোনো মনিবের কাছে প্রার্থনা জানাচ্ছেন। গোপীবাবু রাজাবাহাদুরের কি এইভাবেই একটানা কথা বলে যাওয়া অভ্যাস? আপনারা তো তবু অল্পে ছাড়া পেয়েছেন। তা বটে, খাওয়ার সময় হয়েছে বলেই বোধ করে দয়া করে ছেড়ে দিলেন। কতকটা তাই বটে। সন্ধ্যাবেলা ধরলে বোধ করে সারা রাত চালাতেন। আজ্ঞে না, তখন অল্পেই চারা পেতেন। এমন সদয় কেন? রাতের প্রথম প্রহরে তিনি আসনে বসেন কি না? আসুন, আসুন আবার কিসের? যোগ সাধনা করেন কি না? সারা রাত চলে? সারা রাত। তখন তার মহলে কারো যা রকম নেই। এমন কদিন চলছে? আজ্ঞে রানীমা গত হওয়ার পর থেকেই। কিংবা পঞ্চাননকে দত্তক নেওয়ার পর থেকে? ভালো করে ভেবে দেখুন। ভাববার আর কি আছে? রানীমা গত হওয়ার মাসখানেক আগে দত্তক হয়ে পঞ্চাননবাবু এলেন, সঙ্গে আমরাও এলাম। আমরা কে কে? আমি আর হারান। তখন থেকেই দেখছি আসনে বসেন, তার আগের কথা জানি না। আচ্ছা গোপীবাবু, দেওয়ানজি যোগ টোগ করেন কি? শুনেছি হুজুর, তিনিও আসনে বসেন। শুনেছেন, দেখেননি? এ রাজ্যের উন্নতি না হয়ে যায়। রাজা ও মন্ত্রী দুজনেই যখন যোগী। আচ্ছা গোপীবাবু, এই যোগ সাধনার তাৎপর্য কি অনুমান করতে পারেন? কে বড়? শুনেছি পঞ্চাননকে দত্তক না নিলে তিনি মালিক হতেন। পঞ্চানন দত্তক হয়ে আসায় দেওয়ানজি নিশ্চয়ই খুশি হননি। গোপীবাবু কিন্তু নিরুত্তর। তাকিয়ে দেখি তার করতল মোচড়ানো বৃদ্ধি পেয়েছে। মুখের ভাবটা মুই অতি দিনহীন। তোমার প্রেমের কী বা জানি। আমরা বুঝলাম গোপীবাবু এবার একেবারেই মুখ বন্ধ করেছেন। আর কোনো কথা বেরোবার আশা নেই। রাজবাড়িতে মুখের যথাযথ ব্যবহার না জানলে টেকা ভার। এসব তো দেখতে পেলাম গোপীবাবুর আচরণেও। প্রসঙ্গ পাল্টাতে গোপীবাবু বললেন, হুজুর, পঞ্চাননবাবু আর কতকাল হাজতবাস করবেন? যতকাল না মামলার ফয়সলা হয়। কতদিনে ফয়সলা হবে বলে মনে হচ্ছে? তা কেমন করে বলবো? আমরা কি পুলিশ না গোয়েন্দা? রাজাবাহাদুরের কাহিনী চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম জাগরণের স্বপ্নে মিলে এক দুঃস্বপ্নকর আতঙ্কের মধ্যে ছিলাম, এবং মনে হলো একটি আর্তনাদ শুনতে পেয়েছিলাম। স্থির করলাম কালকেই ফিরব, এবং ভোরবেলাতেই আমার সংকল্প জানিয়ে দেব অনির্বাণকে। আবার যেন কখন ঘুমিয়ে পড়েছিলাম। যখন জাগলাম দেখি অনির্বাণ ঠেলছে। আমি ঘুম থেকে উঠে বললাম, এত ভোরে? ভোর কোথায়, বেশ বেলা হয়েছে, ওঠো। দেওয়ানজি তলব করে পাঠিয়েছেন। দেওয়ানজির কামরায় গিয়ে দেখি তিনি সকালেই স্নান সেরে তিলকের ফোঁটা কেটে বসে রয়েছেন। তার সম্মুখে সেই মতির মালার মখমলের বাক্সটা। এটা এলো কোথা থেকে? ও ভোরবেলাতেই তমিজ মিয়া এসে ফিরিয়ে দিয়ে গিয়েছে। কেন? বেদের তলের কাছে ভালো করে তল্লাশ করছে, কিছু পাওয়া যায়নি, তাই তাদের ছেড়ে দিয়েছে, আর ফেরত দিয়ে গিয়েছে এইটা। রহস্য যে ঘনীভূত হয়ে উঠল। জগবন্ধুবাবু, এর মধ্যে রহস্য তো কিছুই নেই। যে নিয়েছে সেই গড়খাইয়ের ধরে বাক্সটা ফেলে দিয়ে গিয়েছে। কেন? কেন আর কি, এর ওপরে যে শাহী মোহরের ছাপ লুকোনো চলবে না, তাই ফেলে রেখে গিয়েছে। আপনার কি মনে হয়? মনে হওয়ার তো কিছু নেই, সমস্ত ঘটনা পঞ্চাননের দিকে উংলি নির্দেশ করছে। এমন সময় একজন চাকর ছুটে এলো, বলল, হুজুর, পুরনো বাড়িতে বিষ্ণু মণ্ডপের গলির মধ্যে হারান মরে পড়ে রয়েছে। হারান মরে পড়ে রয়েছে? এ কি বলিস? অনির্বাণ ছাড়া আমরা দুজনেই চমকে উঠলাম। অনির্বাণ যদিও বা বিস্মিত হয়ে থাকে, তার মুখে কিন্তু সেই ভাব প্রকাশ পেল না। ওর ভাবগতিক সমস্তই অন্তঃসলীল। চলুন দেখে আসা যাক। চাকরটির পিছু পিছু আমরা 3 জনে চললাম। পুরনো মহলের মধ্যে গিয়ে দেখলাম ঘাসের উপরে হারানের মৃতদেহটা শায়িত, চিত হয়ে পড়ে রয়েছে সে। কোনো একটা উৎকট আতঙ্কে
তার মুখমণ্ডলের পেশিগুলো যেন একরকম বিকৃত হয়ে গিয়েছে। চিনবার কোনো উপায় নেই। গায়ের কাপড় দেখেই হারান বলে বুঝলাম। কিছুক্ষণ তিনজনেই নিস্তব্ধ। দেওয়ানজি বললেন, কি করে হলো? রাতে যেন একটা আর্তনাদ শুনেছিলাম। কি বুঝেছিলেন? দেওয়ানজি, পুলিশে খবর পাঠিয়ে দিন। ডাক্তার ডেকে লাভ নেই, অনেকক্ষণ হয়ে গিয়েছে। চলুন ফিরে গিয়ে পুলিশে খবর পাঠায়। অনির্বাণ, আমি সংকল্প করেছি আজই কলকাতায় রওনা হব। এই ভুতুড়ে পরিস্থিতির মধ্যে আমি আর একদিনও থাকতে রাজি নই। অবশ্যই যেতে হবে। অবশ্যই নয়, আজই। আর একটা দিন থাকো, কালকে নিশ্চয়ই রওনা হব। বেশ, আর একটা দিন থাকতে রাজি আছি। তুমি না যাও তাহলে কিন্তু আমি একাই যাব। আরে না না, দুজনে একসঙ্গেই যাব। তুমি এখানে এসে কেমন যেন চুপ মেরে গিয়েছ। একে তো মতির মালা রহস্য, আর তার উপর আবার তুমি রহস্য। দুটো রহস্যের ভারী অসহ্য। জগবন্ধু, আমি চোখ নাক কান সমস্তই খুলে আছি। কালকে হয়তো মুখটাও খুলব। তার মানে কিছু হদিশ পেয়েছ? অনির্বাণ উত্তর না দিয়ে চুপ করে থাকলো। আরে আমাকে বলতে ক্ষতি কি? আমি তো তোমারই ওয়াটসন। তবে ওয়াটসনের মতো ধৈর্য ধারণ করে অপেক্ষা করে থাকো। রাতের বেলা শুয়ে হারানের মৃত্যুর ঘটনাটা ভাবছিলাম। হঠাৎ অত রাত্রে গেল কেন? আর এমন কী বা দেখল যাতে আতকে উঠে মারা গেল? তবে কি সত্যি এ বাড়িতে ভূত রয়েছে? আরে কিসেই বা এমন ভয় পাওয়া যায় যে আজ তো একটা জোয়ান লোক আতকে উঠে মরে যাবে? গাটা ছমছম করতে লাগলো। ভাবলাম হারানের বিছানাটা গুটিয়ে দিয়ে আসি। শুতে আসবার সময় দেখেছিলাম বিছানাটা পাতাই রয়েছে। তোলবার কথা কারোর মনেও পড়েনি। হারানের ঘরে যেতে গিয়ে দেখি অনির্বাণেরও শয্যাটা খালি। ও আবার গেল কোথায়? ওর আবার কিছু বিপদ টিপদ ঘটল নাকি? এই যে কোন অজগর বুড়িতে এসে কি সংকটেই না পড়লাম আমরা। ভাবলাম হোক একবার শিক্ষা ওর। হারানের বিছানাটায় পা দিয়ে গুটি দিয়ে ফিরে আসছি, অনেকখানি জল খেয়ে শুয়ে পড়লাম। ভাবলাম অনির্বাণ না ফেরা পর্যন্ত জেগেই থাকবো। জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখি কালো মকমলের মতো অন্ধকার, আকাশময় তালার ফুলঝুরি। এই ঘটনান্ধকারে কোথায় গেল অনির্বাণ? কোথায় গেল? হঠাৎ অনুভব করলাম কে যেন ঠেলা দিচ্ছে। তাকিয়ে দেখি ভোরের আলোয় অনির্বাণ। ওঠো ওঠো, আজ কলকাতায় রওনা হতে হবে। সত্যিই তো? ঠিক যাবে তো? নিশ্চয়ই। গাড়ি তো সেই রাতের বেলায়। তবে চলো গোছগাছ করে ফেলা যাক। গোছগাছ পরে হবে, এখন হাত মুখ ধুয়ে নাও। রাজা বাহাদুরের কাছে বিদায় নিয়ে আসি। পঞ্চানন তাহলে কি হাজতেই পৌঁছবে? অদৃষ্টের লিপি কে খণ্ডাতে পারে বলো? কিছুই করতে পারলে না? তাই তো দেখছি। তখন দুঃখিত মনে রাজা বাহাদুরের সঙ্গে দেখা করবার উদ্দেশ্যে প্রস্তুত হতে লাগলাম। ও কি, গায়ে আবার শাল চাপালে কেন? বলো কি, রাজদরবারে যাচ্ছি, যোগ্য পোশাক পরতে হবে না? এর আগে কি রাজদরবারে যাওনি? আজ যে আনুষ্ঠানিক বিদায় গ্রহণ। তবে আমিও আনুষ্ঠানিকভাবে পোশাকটা পরেই নি। তাহলে পঞ্চানন হাজতেই থাকলো? কি আর করা যায়। আমার কিন্তু মনে ভরসা ছিল তুমি একটা বিহিত করতে পারবে। আমি কি জাদু জানি নাকি? অত্যন্ত সাধারণ বুদ্ধিমান বলেই ধারণা ছিল। তবে সে ধারণা বাদ দাও, আর তোমার নোটবুকে বড় বড় অক্ষরে লিখে রাখো, অনির্বাণ রায় একজন অসাধারণ নির্বোধ। হঠাৎ এত বিনয় কেন? ও গুণটা তো তোমার মধ্যে ছিল না। ঘটনার মুখোমুখি পড়ে হয়েছে। নাও এখন চলো। দুজনেই যখন রাজা বাহাদুরের খাস কামরায় এসে উপস্থিত হলাম, দেখলাম রাজা বাহাদুর ও দেওয়ানজি দুজনেই উপস্থিত। তারা আগে থেকেই জানতেন যে আজ সকালেই বিদায় নিতে আসব। নমস্কার করে অনির্বাণ বলল, রাজা বাহাদুর, আমরা বিদায় নিতে এসেছি। আর দুদিন থাকলে হতো না? হ্যাঁ, এদিকে তো অনেক কিছু দেখবার আছে। বৈকুণ্ঠপুরের অরণ্য, দেবীগড়, ব্রহ্মপুত্র নদী, কিছুই তো দেখলেন না। এর পরে একবার এসে দেখে যাব খন। পঞ্চানন না থাকলে বেরিয়ে আর আনন্দ নেই। পঞ্চাননের প্রসঙ্গে রাজা বাহাদুরের চোখটা ছলছল করে এলো। বুঝলাম আভিজাত্যের কঠোর আত্মসংযমের সঙ্গে চোখের জলের লড়াই চলছে তখন। কিছুক্ষণ পরে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, বিচারে কি হবে জানি না, আপাতত
হাজতেই থাকলো। হাজতে থাকবে কেন? ছাড়িয়ে নিয়ে আসুন। পুলিশে ছাড়বে কেন? ছাড়বে এই জন্যে যে আদেও চুরি হয়নি। ও কথা তো অনেকবার বলেছেন, শুধু অনুমান বা স্নেহের দাবি তো পুলিশে মানবে না। তবে শাহী শিরোপাটা দেখিয়ে দেবেন। শাহী শিরোপাটাই যদি থাকবে, তবে এত জল ঘোলা হলো কেন? কারো কারো অভ্যাস জল ঘোলা না করে খায় না। দেওয়ানজি বললেন, মেচা কথা কাটাকাটি করে লাভ নেই। যদি যাত্রা করাই স্থির করে থাকেন, তবে স্নানাহার সেরে নিতে হবে। আপনি কি সত্যি মনে করেন শাহী শিরোপা চুরি হয়নি? আমি সত্যিই মনে করি। কোথায় আছে? যেখানে ছিল। ছিল তো মখমলের বাক্সটা। তবে সেইখানেই আছে। সেটা তো কালকে দেখেছেন। আবার দেখতে ক্ষতি কি? মেজে সময় নষ্ট করছেন। কোথায় আছে সেই বাক্সটা? তোষাখানার সিন্দুকের ওপরে। ওপরে কেন? ভেতরে নয় কেন? সাবধানে রাখা উচিত ছিল। আমি তো তার ধীরতা দেখে ও কথা শুনে তাজ্জব বনে গেলাম। অনির্বাণ করছে কি? সিন্ধুকে খালি বাক্স রাখা নিরর্থক। খালি কি ভরা একবার দেখুন না। অনেকবার দেখেছি। আমার অনুরোধে আরও একবার দেখুন। চলোই না রামসদয়, আরে দেখাই যাক না। চলুন, যাচ্ছি। সকালবেলাতেই সময় নষ্ট। বলে নিতান্ত আত্মপ্রসন্ন মনে তোষাখানার চাবি আনতে চলে গেলেন। রাজা বাহাদুরও সিন্ধুকের চাবি আনলেন, দেওয়ানজিও। আগেই বলেছি। তারপর তাদের অনুসরণ করে আমরা চললাম তোষাখানার দিকে। পুরনো মহলের দিকে তোষাখানা, একতলা পাকা ইমারত। একজন দারোয়ান তোষাখানার প্রচণ্ড তালাটা খুলে ফেলল, আর অমনি পাওয়া গেল একটা ভ্যাপসা গন্ধ। ওপরে গোটা 2 কুলুঙ্গি দিয়ে বেশ ভালোই আলো এসে পড়েছিল। অন্য জানালার বালাই নেই। 200-300 বছর আগের যুগে যেন পদার্পণ করলাম। ঘরটার উত্তর দিকে দেওয়ালে গাঁথা মানুষ সমান একটা প্রকাণ্ড সিন্দুক। সিন্দুকের উপরেই চোখে পড়ল সেই শাহী শিরোপার মখমলের বাক্সটা। শূন্য বাক্স, ভেতরে রাখার উদ্যম হয়নি। আমরা কাছে গিয়ে দাঁড়াতেই দেওয়ানজি বললেন, এই দেখুন বাক্স। বিশ্বাস না হয় খুলে দেখতে পারেন। সে না হয় দেখলেই হবে, কিন্তু দেওয়ানজি, ছাদের কি অবস্থা? যে কোনো দিনই ধসে পড়তে পারে। আমরা ছাদের দিকে তাকালাম। সত্যি অবস্থা ভালো নয়। ছোট ছোট ডালের মতো ইটগুলো সামান্য ফাঁক হয়ে গিয়েছে। কয়েকটা জায়গায় চিরও খেয়েছে বটে। দেওয়ানজি ও রাজা বাহাদুর ছাদের দিকে নজর করতে রাখলেন। রাজা বাহাদুর বললেন, রামসদয়, এবার বর্ষার আগেই যা হয় করো, বুঝলে? এখনই লোক লাগিয়ে দাও। হ্যাঁ, আর দেরি করা উচিত নয়। আর পূর্ব দিকের দেওয়ালে গোটা 2 পিলার গাঁথতে হবে। ওদিকে দেওয়ালটা কিছু জখম হয়েছে মনে হচ্ছে। যা হয় তাড়াতাড়ি করো। সকলেই বাড়িটার অবস্থা দেখে বেশ উদ্বিগ্ন হয়ে উঠেছেন। আমিও তাদের উদ্বেগ লক্ষ্য করেছি। কিছুক্ষণ পর দেওয়ানজি বললেন, আচ্ছা, এবারে বাক্সটা খুলে দেখুন অনির্বাণবাবু। কষ্ট করে আপনিই খুলুন না। সকালবেলাতেই এরকম বৃথা ঝামেলা জুটল বলে পণ্ডশ্রম মনে করে দেওয়ানজি অবজ্ঞাভরেই মখমলের বাক্সটা খুলে দেখলেন। আর খুলে দেখতেই ভেতরে একটা বস্তু জলজল করে উঠল। সেই মতির মালা। 108টা মতি আলো আধারিতে ঘরের সবটুকু আলো যেন কুড়িয়ে নিয়ে স্থির দীপ্তিতে চলতে লাগলো। আর আনন্দে চলতে লাগলো আমাদের 3 জনের চোখ। কারোর মুখে কোনো কথা জোগালো না। সকলেরই নেত্র বিস্ফারিত। অনেকক্ষণ পরে প্রথম চটকা ভাঙল রাজা বাহাদুরের। আভিজাত্যের অভ্যস্ত সংযম ভুলে গিয়ে তিনি উচ্চস্বরে বললেন, রামসদয়, আরে এ যে অসম্ভব সম্ভব হলো। রামসদয়ের অবিশ্বাসটাই ছিল সব থেকে বেশি। তাছাড়া তারই পরামর্শে পঞ্চানন গ্রেপ্তার হয়েছিল। তার অপ্রস্তুতের ঘোর তখনও কাটেনি। একবার স্পর্শ করেও বুঝলেন না, মালাটা সত্যিই যথাস্থানে রয়েছে। মৃদুস্বরে তিনি বললেন, তাই তো, কেমন করে কি হলো? বিস্মিত আমিও কিছুটা কম হয়নি। তবে বুঝলাম মালা হারানোর উদ্দেশ্য চেয়ে মালা আবিষ্কারের রহস্য কম গভীর নয়। ভাবলাম এখন থাক, পরে অনির্বাণের কাছ থেকে শুনে নেব। এখন আসল কথা সে বলবে না। দেওয়ানজি বললেন, অনির্বাণবাবু, আপনি কি জাদু জানেন নাকি?
আগে না, জাদুবিদ্যা জানা নেই, তবে জানা আছে যুক্তিশাস্ত্রের একটা অব্যর্থ নিয়ম। কি সেটা? কোনো একটা বস্তু বিশেষের পক্ষে একই সঙ্গে একাধিক স্থানে থাকা সম্ভব নয়। মতির মালাটা যখন পঞ্চানন নেয়নি আর অন্য কোনো প্রকারেও রাজবাড়ির বাইরে যায়নি, তখন নিশ্চয়ই রাজবাড়ির মধ্যেই কোথাও আছে, আর রাজবাড়িতেই যখন আছে তখন যথাস্থানেই থাকবে। যথাস্থানে বলতে তো ওই বাক্সটা, সেটা তো শূন্য ছিল, আপনি নিজেও দেখেছেন। তবে সেই দেখাটাই ভুল ছিল, আজকের দেখাটা তো ভুল হতে পারে না। রাম সদয়, তর্ক রাখো। মতির মালা ফিরে পেয়েছ, এই কি যথেষ্ট নয়? এই বলে সেই অভিজাত সংযমী বৃত্তটি মালাটি বের করে একবার মাথায় রাখলেন, একবার কপালে ঠেকালেন এবং শেষে একবার গলায় পরেন। নানাভাবে স্পর্শ ও ব্যবহার করে বস্তুটা যে মায়া নয়, যথার্থই পাওয়া গিয়েছে তা যেন সর্বাঙ্গ দিয়ে অনুভব করতে চেষ্টা করেন। রাম সদয়, সেই সন্ন্যাসীর কথা মনে আছে তো? এ মালা হারালে তাহেরগঞ্জের রাজবংশ লোপ পেত। সে ভয় আর নেই, সে ভয় আর নেই। জয় জয় রাধা গোবিন্দ জিউ জয়। রাম সদয়, ষোড়শোপচারে পুজোর ব্যবস্থা করো, আর তাদের চরণে এটা স্পর্শ করিয়ে ভালো করে সিন্ধুকে তুলে রাখো। আর হ্যাঁ, ওই পঞ্চাননকে হাজত থেকে আনিয়ে নেওয়ার বন্দোবস্ত করো আজই, এখনই, আর দেরি নয়। বুঝেছ? বুঝতে পারছো কত বড় ভুল, কত বড় অন্যায় হয়ে গেছে? রাজা বাহাদুর, যা কিছু হয়েছে সমস্তটাই রাজবংশের কল্যাণ কামনাতেই হয়েছে। না না, আমি কি তোমাকে দোষ দিচ্ছি? তা নয়, তা নয়, কিন্তু এখন প্রমাণ হলো যে সে সম্পূর্ণ নির্দোষ। তাকে আনিয়ে নেওয়ার আয়োজন করো। আমি নিজেই যাচ্ছি। আমাকেও যেতে হবে। আমাদেরও। আপনারা কোথায় যাবেন? কলকাতায়। অমনি যাওয়ার পথে রংপুরে গিয়ে পঞ্চাননের সঙ্গে দেখা করে যাব। আরে না না না, এমন আনন্দের দিনে আপনাদের ছাড়ছে কে? আপনারা এসে আমাদের চোখ ফুটিয়ে দিলেন বলেই তো মালাটা পাওয়া গেল। এতদিন তো অন্ধকারে হাতড়ে মরছিলাম, অথচ যেখানকার জিনিস সেখানেই ছিল। মাফ করবেন রাজা বাহাদুর, আমাদের যেতেই হবে। আরও একটা কথা, পঞ্চাননকেও আমাদের সঙ্গে ছেড়ে দিন। সে কি একটা কথা হলো? হলো বই কি, যুবরাজের নামে এত বড় একটা অপবাদ। অবশ্যই অপবাদ মিথ্যা, তবু তো অপবাদ। যতই চেপে রাখুন, কিছু জানাজানি তো নিশ্চয়ই হয়েছে। অন্তত রাজবাড়ির লোকে তো নিশ্চয়ই জেনেছে। এহেন সময়ে এখানে এসে সে খুব অস্বস্তি বোধ করবে। এখন কিছুদিন দূরে থাকাটাই ভালো, দুদিনে সবকিছু ভুলে যাবে। তখন যুবরাজ সগৌরবে ফিরে আসবে রাজবাড়িতে। কি বলো রাম সদয়? অনির্বাণ বাবুর কথা তো মিথ্যে নয়। আপনি যদি ভালো মনে করেন তবে তাই হোক। সবাই মিলে রংপুরে গিয়ে তাকে খালাস করে নিয়ে ওদের সঙ্গে কলকাতায় পাঠিয়ে দিই। অনির্বাণ বাবু কি দিয়ে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করব ভেবে পাচ্ছি না। আশীর্বাদ দিয়ে রাজা বাহাদুর, আশীর্বাদ দিয়ে। আশীর্বাদ যে করে, না চাইতেই সে করে। যদি সত্যি খুশি হয়ে থাকেন তবে একটি প্রার্থনা আছে। আপনাকে ওদেও আমার কি থাকতে পারে? আপনার কাছে সিন্ধুকের যে চাবিটা আছে সেটি দেওয়ানজিকে দিন। এখন থেকে 2টি চাবি তার কাছে থাকবে। হাজার হোক, আপনি প্রবীণ হয়ে পড়েছেন তো, ভুল ভ্রান্তি বলে ভুল ভ্রান্তি? মালা যথাস্থানে আছে, অথচ চারিদিকে খুঁজে মরছি। এর কি ক্ষমা আছে? এই নাও রাম সদয়, এখন থেকে এই চাবিটা তুমি রাখো। অনির্বাণের প্রস্তাবে বিস্মিত হয়ে গেলাম। এতদিন তার কথা শুনে মনে হয়েছিল দেওয়ানজিকেই সে চোর বলে ঠাউরেছে, এখন আবার তার হাতেই চাবি তুলে যাওয়ার প্রস্তাব।
অনির্বাণ ক্রমেই যেন অধিকতর রহস্যময় হয়ে উঠেছে। সকালের দিকেই আহার আনতে সকলে রংপুরে যাওয়ার জন্য প্রস্তুত হলাম। রংপুর মাইল 15। রাজবাড়িতে 2টি হাতি সজ্জিত হলো, একটিতে রাজা বাহাদুর আর অন্যটিতে দেওয়ানজি এবং অপরটিতে অনির্বাণ ও আমি। হাতিতে উঠবার সময় দেওয়ানজি বললেন, আপনাদের মাহাত্ম্যকে কিছু বলবার দরকার হলে গায়ে ঠেলা দিয়ে ইশারা বুঝিয়ে দেব। ও কানে একবারে শুনতে পায় না, তবে ইশারাই সব বোঝে। আগে রাজহস্তি, আমাদেরটা পেছনে। আগে পিছিয়ে 10-12 জন করে ঘোড় সওয়ার। আমরা রংপুরে চলেছি। দেওয়ানজি আশ্বাস দিয়েছেন যে ঘণ্টা 2 মধ্যেই পৌঁছে যাব। শীতের পূর্বাহ্ন, রোদটি মধুর, দৃশ্যটিও মনোরম। বিশ্বপটে যেন চিত্রের মতোই মমতা আর মাধুরী মিশিয়ে অঙ্কিত। রাজহস্তিটা এগিয়ে চলেছে, আমাদের হাতিটা অপেক্ষাকৃত মন্থর। হাওয়াদার গতিতে হেলান দিয়ে দুজনে চুপ করে বসে রয়েছি। গত কয়েকদিনের উদ্বেগের পর ভারী আরাম বোধ করছিলাম। বেশ কিছুক্ষণ পরে আমি জিজ্ঞাসা করলাম, অনির্বাণ, এবারে বুঝিয়ে বলো তো কি করে কি হলো। আমার কাছে যুক্তিশাস্ত্রের তর্ক তুলে আসল কথা চেপে গিয়ে কিন্তু লাভ নেই। বেশ, তবে যুক্তিশাস্ত্র থেকেই শুরু করা যাক। এটা তো স্বীকার করো যে কোনো একটা বস্তুর পক্ষে একসঙ্গে একাধিক জায়গায় থাকা সম্ভব নয়। এই কথাটার উপর এত জোর দেওয়ার কি দরকার? এ তো অত্যন্ত মামুলি সত্য। বেশ, তবেই মামুলি সত্য থেকেই শুরু করা যাক, বুঝতে গোল হবে না। জগবন্ধু, বেশ মন দিয়ে শুনে যেও। কোথাও ঘটনার শৃঙ্খলে গিট আলগা থাকলে সেখানে চেপে ধরতে ভুলো না। ওই যে মতির মালা, সেটা কে নিল, অর্থাৎ কার পক্ষে নেওয়াটা সম্ভব? রাজা বাহাদুর, দেওয়ানজি ও পঞ্চানন ছাড়া আর কারোর পক্ষেই সেটা সম্ভব নয়। পঞ্চানন সেটা অবশ্যই নেয়নি। কি করে বুঝলে? পঞ্চাননকে জানি বলেই বুঝলাম। তাহলে বাকি থাকলো রাজা বাহাদুর আর দেওয়ানজি। রাজা বাহাদুর কেন নিতে যাবেন? অতএব শেষ পর্যন্ত একজন মাত্র বাকি থাকলেন, সেটা দেওয়ানজি। কি ঠিক হচ্ছে তো? যুক্তিতে চমৎকার শৃঙ্খলা। তোমার মাথা আর আমার মুন্ডু। এখনই দেখতে পাবে আমার মতো নির্বোধ ভূ ভারতে আর দ্বিতীয়টি নেই। কেন? যথাসময়ে টের পাবে। সমস্ত ঘটনার অঙ্গুলি দেওয়ানজির দিকে। অথচ তার জিম্মায় দিলে রাজা বাহাদুরের চাবিটা। ধীরে সজনী, ধীরে। ধৈর্য ধারণ করে শ্রবণ করো। দেওয়ানজি যে নিয়েছেন তার পক্ষে প্রমাণ প্রচুর। তিনি উদ্যোগী হয়ে পঞ্চাননকে গ্রেপ্তার করিয়েছেন নিজের দোষ ঢাকবার আশাতে। পঞ্চাননের কাছে শুনেছিলাম যে তিনি পঞ্চাননের ওপরে খুশি নন। পঞ্চানন দত্তক হয়ে না এলে তিনিই বা তার পুত্রগণ তাহেরগঞ্জের রাজ্যের মালিক হতেন, আর মতির মালাটাও শেষ পর্যন্ত সমরক্তের বাইরে যেত না। গোপীবাবু আর হারানের কথাতেও এর সমর্থন পেয়েছে। তবে তিনি যে মালাটা নিয়েছেন ঠিক লোভের তাড়নায় তা কিন্তু নয়। মালাটা তার হাতে থাকলে সমরক্তে থাকত। তাহেরগঞ্জের রাজবংশ লোপ পেত না। অনেক পরিমাণে এই উদ্দেশ্যটাও ছিল। অর্থাৎ তুমি বলতে চাও এই চুরিটা পরিহিতায়? সবটা নয়, অনেকটাই। বেশ, তারপর? এখানে আসার আগেই আমি একরকম স্থির করেছিলাম যে একমাত্র দেওয়ানজির পক্ষেই এই মালাটা নেওয়া সম্ভব। তারপর গোপীবাবু আর হারানের কথাতেও সেটা দৃঢ়তর হলো। এবার মনে করে দেখো, রাতের অন্ধকারে আবছায়া মূর্তির পুরনো মহলে ঘোরাফেরা রাজবাড়ির অনেকেই দেখেছে, তুমিও দেখেছ। তারা মনে করত কোনো অশরীরী আত্মা। হারান বলেছিল এই অশরীরীর মাথায় দেওয়ানজির মতো উঁচু। মনে পড়ছে? বলে যাও। তখন আমার পূর্ব ধারণা প্রত্যয়ে পরিণত হলো যে মালাটি দেওয়ানজিই সরিয়েছেন। চুরি শব্দটা ব্যবহার নাই করলাম। তার রাতের অন্ধকারে পুরনো মহলের দিকে যাতায়াত দেখে বুঝলাম মালাটা ওইখানেই কোথাও লুকিয়ে রেখেছেন। রাতের বেলা গিয়ে দেখে আসেন সেটা খোয়া গেল কিনা। এ পর্যন্ত সবই ঠিক হচ্ছে, কিন্তু গভীর রাতে ওই বুক ফেটে কান্না। প্রথমে মনে হয়েছিল রাজবাড়ির আদিবাসীদের ভয় দেখাবার উদ্দেশ্যেই দেওয়ানজির ওটা অভিনয়। ভয় দেখাবার উদ্দেশ্যে? যাতে ওই মহলটাই কেউ না যায়। কিন্তু এমন বুক ফাটা করুণ ক্রন্দন কেউ কি অভিনয় করতে পারে? কেন হতে পারবে না? থিয়েটারের কি সীতা আর শৈবা এদের কান্না শোনোনি? পরে এই থিওরি কি পরিত্যাগ করেছিলে? হ্যাঁ। আর হারানের মৃত্যু এবং অস্পষ্ট চিৎকার?
তার চিৎকার গোড়াতেই অস্পষ্ট লেগেছিল বটে, তবে পরে সেটা পরিষ্কার হয়ে গিয়েছিল। খুলে বলো। দেখো, ওই রাজবাড়ির সমস্ত অধিবাসীর মধ্যে একমাত্র ওই হারান আঁচে আন্দাজে খানিকটা বুঝেছিল। তাই বুঝি সে রাতের বেলায় না ঘুমিয়ে ওই মহলটা যেত? তাই তার মৃত্যু। হত্যা? মৃত্যু। ওইসব ক্ষুদ্র ক্ষুদ্র ইঙ্গিতের রায় কুড়িয়ে তেল তৈরি হয়ে উঠল। আর আমার সন্দেহ মাত্র রইল না যে মালাটি দেওয়ানজি নিয়েছেন, আর রাজবাড়ির মধ্যেই কোথাও আছে। এই জন্যেই বারে বারে মনে করিয়ে দিয়েছি যে কোনো বস্তুর পক্ষে একই সময়ে দুই জায়গায় থাকা সম্ভব নয়। কিন্তু তিনি যদি মালাটা নিলেনই, তবে বাজারে দিয়ে দিলেন না কেন? সর্বনাশ! ও মালার পরিচয় দেশের সমস্ত জহুরিই জানে। যে নিয়ে যাবে সে তক্ষুনি গ্রেপ্তার হয়ে যাবে। তবে তার নেওয়ার উদ্দেশ্যটা কি? আগেই বলেছি, মালাটা সমরক্তে রাখা। সেই সন্ন্যাসীর উক্তিকে এরা সবাই বেদবাক্য বলে মনে করত। আর একটা উদ্দেশ্য পঞ্চাননকে জব্দ করা। আচ্ছা, তারপর বলো। আমরা তো 3 দিন মাত্র হারানকে দেখেছি। চতুর্থ দিনে, অর্থাৎ চতুর্থ দিনের রাতের বেলায় তার মৃত্যু হলো। হারান রাত্রে উঠে বের হয়ে যেত। তুমি নিশ্চয়ই ভেবেছিলে সে অভিসারে যায়। আমিও লক্ষ্য করেছিলাম ছায়ামূর্তিকে অনুসরণ করে যায় সেই পুরনো মহলের দিকে। তখন ভেবেছিলাম যে পরদিন রাত্রে আমি তাকে অনুসরণ করব, কিন্তু সে সুযোগ আর পেলাম না। হঠাৎ তার মৃত্যু হলো। অর্ধোক্ত চিৎকারে সে যে কি বলতে চেয়েছিল তা বুঝতে পারলে সুবিধে হতো। কিন্তু তুমি যে এইমাত্রই বললে সেই চিৎকার স্পষ্ট হয়েছে তোমার মনে? তখনও হয়নি, পরে হয়েছে। আচ্ছা, তাহলে আগের কথা বলো। পরের দিন রাত্রে নিয়মিত সময়ে সেই ছায়ামূর্তি ধীরে ধীরে পুরনো মহলের দিকে এগিয়ে মিলিয়ে গেল। আমি অলক্ষ্যেই সেই দিকে চললাম। রাতটা ছিল অন্ধকার, কাজেই ছায়ামূর্তির আমাকে দেখবার উপায় ছিল না। আর চাঁদের আলো থাকলেও আমাকে দেখতে পেত না। কারণ কি করে সে ভাববে যে কেউ তাকে অনুসরণ করে চলেছে? রাজবাড়ির সবাই তাকে অশরীরী মনে করে ভয়ে সরে থাকত। অনির্বাণ তন্ময়ভাবে বলে চলল। দিনের বেলায় তুমি যখন ঘুমোচ্ছিলে, আমি একবার ওদিকে গিয়ে গলিগুলোকে ভালো করে দেখে এসেছিলাম। তাই পথ চলতে অসুবিধা হয়নি। কিছু দূর যেতেই দেখলাম যে ছায়ামূর্তি অতি সন্তর্পণে এগিয়ে চলছে। আগে পিছে ডাইনে বায়ে কোনো দিকেই তার নজর নেই। কেনই বা থাকবে? পথঘাট যার নখদর্পণে, আর লক্ষ্য যার সুবিদিত, আর অনুসরণের ভয় যার মনে একদমই নেই, সে কেন এদিক ওদিকে তাকাবে? আমিও অন্য কোনো দিকে লক্ষ্য করছি না। সেই ছায়া শরীরের দিকে আমার দৃষ্টি নিবদ্ধ। সে যে দেওয়ানজি সেই বিষয়ে আমার আর সন্দেহ মাত্র রইল না। অবশ্য আগেই নিঃসন্দেহ হয়েছিলাম। সে শীর্ণ দীর্ঘ দেহ আর মাথায় সেই খাড়াই। এখন আমার একমাত্র লক্ষ্যের বিষয় হল কোথায় গিয়ে সে উপস্থিত হয় এবং কি করে। সেই মালাটা যথাস্থানে লুক্কায়িত আছে কিনা সেটা দেখতেই সে নিত্যদিন রাত্রে ছায়া শরীরীর অভিনয় করে থাকে। আমিও পিছে পিছে আর একটি ছায়া শরীরীর মতো তাকে অনুসরণ করতে থাকলাম। ইতিমধ্যে আকাশে কোথাও টুকরো চাঁদ উঠেছে। তাঁরই আলো সেই ভাঙা বাড়ির ছাদ প্রাচীর থামের মধ্যে দিয়ে বেঁকে চুড়ে এসে পড়েছে। আমার নজর চলবার কিছু সুবিধে হলো বটে, তবে যাতে নজরে গিয়ে না পড়ি সেই জন্য ছায়ায় ঘেঁষে থাম আর প্রাচীরের আড়াল রক্ষা করে চলছিলাম। আমি অতিথি হয়ে তাকে অনুসরণ করছি, এ অত্যন্ত গর্হিত, তাতে কোনো সন্দেহ নেই। এমন সময় দেখলাম ছায়ামূর্তি একটা ভাঙা দেওয়ালের কাছে গিয়ে থামল। অনেকক্ষণ নিষ্ক্রিয় হয়ে সেখানে দাঁড়িয়ে রইল। তারপরে দেওয়ালের একটা কুলুঙ্গি থেকে একখানা ইট সরিয়ে কিছু বার করল। কি সেটা দেখবার উপায় ছিল না। আমি পেছন দিকে আছি কিনা। তবে শেষ পর্যন্ত হতাশ হতে হল না। সেই বস্তুটা হাতে নিয়ে উঁচুতে তুলে ধরল। অমনিই তার উপরে পড়ল চাঁদের আলো, সেই মতির মালা। পূর্ণিমার চাঁদ থেকে কুদে তৈরি প্রত্যেকটি দানা, এমনই শুভ্র আর এমনই স্বচ্ছ আর এমনই উজ্জ্বল। একবার সেটা নিয়ে গলায় পড়ল, একবার মাথায় রাখল, মনে হলো একবার বুকে চেপে ধরল। এমন চলল কিছুক্ষণ। সমস্ত ইন্দ্রিয় দেহ দিয়ে সেটা অনুভব করতে চাই, তার সত্যতা যেন পরীক্ষা করতে চাই। বেশ কিছুক্ষণ পরে আবার সেটা কুলুঙ্গির মধ্যে সযত্নে রেখে কুলুঙ্গির মুখে একটা ইট চাপা দিল। এতক্ষণ সে অনড়ই ছিল, এবারে সে নড়ে উঠল। বুঝলাম ফিরবে। পাছে মুখোমুখি হয়ে আমি চোখে পড়ে যাই, আমি একটা থামের আড়ালে গিয়ে লুকোলাম।
ভাবলাম সবই তো দেখলাম, এখন আমাকে না দেখে ফেলে। স্থির করলাম দেওয়ানজি খানিকটা এগিয়ে গেলেই মালাটা বের করে নিয়ে চোরের উপরে বাটপাড়ি সমাধা করে নিজের ঘরে গিয়ে ফিরে শুয়ে পড়ব। মূর্তিকে এখন আর দেখতে পাচ্ছি না, তবে পায়ের সন্তর্পিত চলার শব্দ শুনে বুঝতে পারছি এ যেন স্বপ্নগ্রস্তের পদধ্বনি, জাগ্রতের নয়। এবারে মূর্তিটা আমার কাছে এসে পড়েছে। আমি নিঃশ্বাস রোধ করে নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছি। এমন সময়ে চাঁদের বাঁকা আলো আমার মুখের উপর এসে পড়ল। এইবার অনির্বাণ থামল। আমি এতক্ষণে রুদ্ধশ্বাসে শুনছিলাম। বললাম, থামলে কেন? হঠাৎ কি হলো? কি দেখলে? কি দেখলাম বলো তো? তুমি বলবে কি করে? আহা, কি দেখলে বলোই না। সে মূর্তি দেওয়ানজির নয়। তবে কে? রাজা বাহাদুর। রাজা বাহাদুর? কি বিশ্বাস হচ্ছে না? তোমাকে দোষ দিচ্ছি না, চোখে দেখেও আমারই বিশ্বাস হচ্ছিল না। আলো আধারিতে নিশ্চয়ই ভুল দেখেছ। নিশ্চয়ই ভুল দেখিনি, হাত দুই দূর থেকে দেখেছি। কিন্তু সে কি মুখ! কেন? সে মুখে যেন নিদারুণ প্রতিহিংসার মুখোশ পরানো। সেই মুহূর্তেই বুঝলাম হারানের মৃত্যুর রহস্য। মূর্তি কি তাকে খুন করেছে? খুন করবার প্রয়োজন হয়নি। মুখের উৎকট বিভৎসতা এবং অপ্রত্যাশিত সত্য উদ্ঘাটনের আতঙ্কে সে মারা গিয়েছে। মরবার আগে অজান্তে তার মুখ থেকে বেরিয়ে এসেছিল কর্তা। বাকিটুকু আর সে শেষ করতে পারেনি। এখন মনে হচ্ছে কর্তা বলে সে আর্তনাদ করে উঠেছিল। হারানের মরা মুখটা মনে পড়ছে, তাতে কি নিদারুণ আতঙ্কের ছাপ ছিল বটে। যাক, কি দেখলে ভাই তুমি? কি দেখলাম? দেখলাম পিশাচের মুখ। কিন্তু রাজা বাহাদুরের মুখ তো প্রশান্ত, প্রসন্ন, দেবতুল্য মুখ। দেবতা ও পিশাচ অবস্থা বিশেষে বড় কাছাকাছি। এ যে মতির মালা চুরির থেকেও ঘনতর রহস্য। নিতান্ত মিথ্যে বলনি। তারপরে? ওই শোনো, এই অঘ্রাণ মাসেও কোকিল ডাকছে। বাংলাদেশের কোকিল পঞ্জিকা মেনে চলে না। ওসব কবি কল্পনা এখন থাক। থাকবে কেন? এখনই তো কবির কল্পনার সবচেয়ে বেশি প্রয়োজন। যে কল্পনা কবিতা লেখায়, সেই কল্পনায় স্টিম ইঞ্জিন উদ্ভাবন করে। যে কল্পনা জীবনের রহস্য উদ্ধার করে, সেই কল্পনাই উদ্ধার করে মতির মালা। দ্বীপ জ্বালাতেও আগুন, আবার ঘর জ্বালাতেও আগুন, আবার অসহিষ্ণু শ্রোতাকে জ্বালালেও আগুন। এখন দয়া করে রহস্যটা পরিষ্কার করো। হঠাৎ রাজা বাহাদুরের দেবমুখে হঠাৎ পিশাচের মুখোশ কেন? বলছি শোনো। জানো তো যে মানুষের মনে দুটো অংশ, একটা জাগ্রত চৈতন্য আর একটা মগ্ন চৈতন্য। একটাকে বলতে পারি চৈতন্যের ওপর তলা, আর একটা নিচের তলা। এসব দর্শনে পড়েছি। তুমি দর্শনে পড়েছ, আমি স্বচক্ষে দর্শন করলাম। এই দুই তলায় সবসময় বনিবনা হয় না। মানুষ যখন রোগে, শোকে বা নিদ্রায় দুর্বল হয়ে পড়ে, তখন নিচের তলার চৈতন্যটা প্রবল হয়ে ওঠে। প্রবল হয়ে উঠে সে বের হয়ে আসে, আর জাগ্রত চৈতন্যকে সে অভিভূত করে ফেলে, নিজের অধিকারটা কায়েম করে। তখন মানুষ এমন সমস্ত কথা বলে বা কাণ্ড করে বসে, তাকে পাগলামি বলে মনে হয়, কিংবা স্বভাবের ব্যভিচার বলে মনে হয়। তখন মানুষ যেন আরেকটা ব্যক্তিত্বে পরিণত হয়ে যায়। সেই রাধামাধবপুরের জোত্তারের ঘটনাটা স্মরণ করে দেখো, মনে আছে তো? এতক্ষণ ছিল না, এইবারে মনে পড়েছে। সে লোকটা রাতের বেলায় নিজের গোলা থেকে ধান চুরি করত, আর দিনের বেলায় হা হুতাশ করে মরত। কে তার ধান চুরি করল সেটা ভেবে। এখানে তার অনুরূপ কোথায় দেখলে? রাজা বাহাদুরের মুখের প্রতিহিংসার মুখোশে। এই দুই মানুষ এক নয়, আবার ভিন্নও নয়। সেই সন্ন্যাসীর ভবিষ্যৎবাণী স্মরণ করো। যতদিন এই মতির মালা তাহেরগঞ্জের রাজবংশের সমরক্তে থাকবে, ততদিন তাহেরগঞ্জের রাজবংশের ধারা থাকবে অক্ষুণ্ণ। কয়েক পুরুষের বিশ্বাসের ফলে এই ধারণা রাজবংশের রক্তধারায় গেঁথে গিয়েছে। ইচ্ছা করলেও তাকে বর্জন করার শক্তি হারিয়ে ফেলেছে এই রাজবংশের লোকেরা, বর্তমানে রাজা বাহাদুর। তাই যদি হয়, তবে পঞ্চাননকে দত্তক না নিলেই পারতেন। ওইখানেই জাগ্রত চৈতন্যের কারসাজি। কথাটা সে বিশ্বাস করে না। লোকে রাজা বাহাদুরকে মনে করিয়ে দিয়েছে যে দত্তক গ্রহণ না করতে, তাহলে মতির মালাটা চলে যাবে রক্তান্তরে। জাগ্রত চৈতন্য কথাটা হেসে উড়িয়ে দিয়েছে। তারপরে আরম্ভ হয়েছে মগ্ন চৈতন্যের লীলা। কিন্তু পঞ্চাননকে দত্তক তো নিয়েছেন অনেক কাল।
এতদিন পরে কেন? সেটাই স্বাভাবিক। দীর্ঘকাল দুই চৈতন্যে লড়াই চলেছে রাজা বাহাদুরের মনের মধ্যে। বিশেষ তখনও রাজা বাহাদুরের স্বাস্থ্য ভালো ছিল, শীঘ্রই মারা যাবেন এমন আশঙ্কা ছিল না। কাজেই মগ্ন চৈতন্য তার দাবি সম্পূর্ণ কায়েম করতে পারেনি। তারপরে ইদানিং যখন তার স্বাস্থ্য ভেঙে পড়ল, আর বেশি দিন জীবিত থাকবেন এমন আশা আর রইল না, তখন সুযোগ পেল মগ্ন চৈতন্য। সে বাধ্য করল রাজা বাহাদুরকে মতির মালাটা চুরি করে লুকিয়ে রাখতে। সে বোঝালো তাহলে মালাটা পঞ্চাননের হাতে পড়বে না। কিন্তু রাজা বাহাদুরের মৃত্যুলেই তো রাজবংশ লোপ পাবে। তখন অন্য বংশের লোকের হাতে মালাটা পড়া না পড়া সমান হয়ে যাবে নাকি? এত কথা বোঝে কে বলতো? মগ্ন চৈতন্যে যুক্তিশাস্ত্র আর জাগ্রত চৈতন্যে যুক্তিধারা এক নয়। দেখো জগবন্ধু, আমরা যে লজিক পড়ি তা জাগ্রত চৈতন্যকে নিয়ে। কোনোদিন যদি মগ্ন চৈতন্যের লজিক লিখিত হওয়া সম্ভব হয়, তবে তোমার প্রশ্নের উত্তর পাওয়া যাবে। জাগ্রত চৈতন্যে রাজা বাহাদুর পঞ্চাননকে সত্যিই ভালোবাসেন, আর মগ্ন চৈতন্যকে তার পরম শত্রু বলে মনে করেন। রাতের বেলায় সেই তাকে শত্রু সাধন করিয়েছে পঞ্চাননের বিরুদ্ধে। অনির্বাণ, তোমার এই যুক্তিধারা সবাই মানবে বলে মনে হয় না। কিন্তু যে সেই বিভীষণ মুখ একবার দেখেছে, বিশ্বাস না করে তার আর উপায় কি? কিরকম দেখলে? আরেকটু বিস্তারিত করে বলো। দেখলাম তো সে এক মুহূর্তের জন্য। তারপরে তিনি স্বপ্নচালিতর মতো অন্দরমহলের দিকে চলে গেলেন। তবু দেখে মনে হলো তাহিরগঞ্জে রাজবংশের বিগত 10-12 পুরুষের আশা আকাঙ্ক্ষা বংশরক্ষার উগ্র সংকল্প ঘনীভূত হয়ে শানিত ছুরি হাতে দেখা দিয়েছে রাজা বাহাদুরের মুখের প্রত্যেকটি মাংসপেশিতে। ও আর রক্ত মাংসে গড়া নয়, ও যেন কঠিন ইস্পাতের নির্মিত। মানুষের মুখ যে এমন ধাতব গুণসম্পন্ন হতে পারে তা না দেখলে বিশ্বাস হতো না। অথচ এই মানুষটি দিনের বেলায় পঞ্চাননের হাজতবাস স্মরণ করতে বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন। তোমার কথা শুনে মনে হচ্ছে সুযোগ পেলে মগ্ন চৈতন্যেরও প্রেরণায় রাজাবাহাদুর খুন করে ফেলতে পারেন পঞ্চাননকে। পারেনি তো, সেই জন্যই প্রস্তাবটা করেছি পঞ্চাননকে কলকাতায় নিয়ে যাওয়ার। অবশ্য তার অন্য কারণ দর্শেছি। তারপরে 8-10 মিনিট লাগলো অসম্ভবকে পরিপাক করতে। অপ্রত্যাশিত চমক কাটলে এক ছুটে গিয়ে সেই কুলুঙ্গি থেকে মতির মালাটা বের করে পকেটস্থ করলাম। তারপরে তাড়াতাড়ি ঘরে ফিরে এলাম। দেখলাম তুমি অঘোরে নিদ্রা যাচ্ছ। আশা করি এবারে ঘটনা শৃঙ্খল বেশ পরিষ্কার হয়েছে। কেবল একটা বিষয় ছাড়া। কি বলো? মালার সেই বাক্সটা গড়খায়ের ধারে পাওয়া গেল কি করে? ওটা অপরিষ্কারই থেকে যাবে, কেননা হারানের মৃত্যুর সঙ্গে ব্যাপারটা জড়িত। আমার মনে হয় ওই কুলুঙ্গিতে বাক্সশুদ্ধ মালাটা ধরেনি, তাই রাজা বাহাদুর মালাটা কুলুঙ্গিতে রেখে বাক্সটা বাইরে ফেলে দিয়েছিলেন। হারান সেটা কুড়িয়ে পায়, তবে সেটা নিজের কাছে রাখা নিরাপদ মনে করেনি। তার কাছে পাওয়া গেলে পঞ্চানন যে মালাটা নিয়েছে এ ধারণা নিশ্চিত বলেই প্রমাণিত হবে। তাই সে লুকিয়ে গিয়ে গড়বাইয়ের কাছে সেটা ফেলে দিয়েছিল। হারান অত্যন্ত বুদ্ধিমান আর বিশ্বাসী। এমন চাকর অনেকের ভাগ্যেই মেলে। আর কিছু জানতে চাও? আপাতত আর কিছুই নয়। ভাই অনির্বাণ, তুমি কবিতা লেখা ছেড়ে দিয়ে এটাকেই পেশা হিসেবে গ্রহণ করো। শখের কবিতার চেয়ে শখের গোয়েন্দাগিরি অনেক লাভজনক। কবিতা লিখে কার কী লাভ হয়? সেটাও তো গোয়েন্দাগিরিরই অংশ। কবিতা লেখায় বুদ্ধিতে শান পড়ে, তারপরে সেটা খাটাই গোয়েন্দাগিরিতে। আরে ওই শোনো, কোকিলটা এখনো ডেকে চলেছে। ওটা অন্য কোকিল। ইতিমধ্যে রাজহস্তি অনেকটা পথ অতিক্রম করেছে। পৃথিবীর সব কোকিলই এক। কিটসের নাইট অ্যাঙ্গেল কবিতাটা মনে করে দেখো। পঞ্চাননকে নিয়ে আমরা কলকাতায় ফিরে এসেছি। এখন সে আমাদের বাড়িতেই আছে। বলাই বাহুল্য, মতির মালার চুরির রহস্য তাকে বলিনি। বলেছি যে মালাটা যথাস্থানেই ছিল, বাকি সমস্তটাই দৃষ্টিভ্রমজনিত। জানি না ও বিশ্বাস করেছে কিনা। 3-15 পরে পঞ্চাননের নামে একটি টেলিগ্রাম এলো। রাজা বাহাদুর হঠাৎ মারা গিয়েছেন, শীঘ্রই এসো। 3 জনেই রওনা হলাম। পঞ্চানন আমাদের ছাড়ল না। রাতের বেলা হঠাৎ তেতলার ছাদ থেকে পড়ে রাজা বাহাদুর মারা গিয়েছেন। অনির্বাণ আমাকে আড়ালে ডেকে বলল, এরকম কিছু হবে বলেই আশঙ্কা করেছিলাম। শেষ পর্যন্ত সেই সন্ন্যাসীর ভবিষ্যৎবাণী সফল হয়েছে। তাহিরগঞ্জ রাজ্যের আর সে জৌলুস নেই।
বড় বড় অনেক পরগনাও হস্তান্তর হয়ে গিয়েছে। আজ রাজবাড়িটা আর কিছু সামান্য সম্পত্তি রয়েছে, যাতে কোনো রকমের দিনাতিপাত করা সম্ভব। কালা শৌচ অন্তে পঞ্চানন বিবাহ করল। এখন সে রিজার্ভ ব্যাংকের বড় অফিসার, কলকাতাতেই থাকে। কালে ভদ্রে যায় তাহেরগঞ্জে। ইতিমধ্যে অনেক কিছুরই পরিবর্তন হয়েছে। অপরিবর্তিত কেবল অনির্বাণের চুরুট, যা সর্বদাই অনির্বাণ ও সমান দীপ্তমান। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। দ্রুত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের নোটিফিকেশন যাতে মিস না হয় তার জন্য একটি হোয়াটসঅ্যাপের চ্যানেলও খোলা হয়েছে। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। এখানে আপনাদের প্রাইভেসির উপরেও নজর দেওয়া হয়েছে। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।